ওকে ফাইন। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোন যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন বা যুক্ত হচ্ছেন, কাইন্ডলি একটু জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা বা আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। আজকে সিলেবাস অনুযায়ী আমাদের বাংলা সাহিত্য নিয়ে আলোচনা করার কথা। তো বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, মধ্যযুগ, পাশাপাশি কিছু ছক এবং এর পাশাপাশি রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল আমরা প্রথম দিকের যে আমাদের ক্লাসগুলো ছিল, অর্থাৎ 12টা সাবজেক্টের যে 12টা ক্লাস হওয়ার কথা, সেই ক্লাসগুলোতে কিন্তু বাংলা সাহিত্যের জন্য একটা সপ্তাহ ছিল, সেই সপ্তাহে আমরা সেই ক্লাসটা করে ফেলেছি। তো আজকের ক্লাসে আমরা আধুনিক যুগের অন্যান্য যে লেখকগুলো আছেন, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ছাড়াও আধুনিক যুগের অন্যান্য যে লেখকগুলো আছেন, সেই লেখকগুলো আমরা ক্রমান্বয়ে আলোচনা করার চেষ্টা করব। আমি প্রশ্ন বিশ্লেষণের ক্লাসের আলোকে একটু স্মরণ করাই দিতে চাই। সেটা হচ্ছে বাংলা সাহিত্য প্রস্তুতির ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম যে আমাদের পুরো বাংলা সাহিত্যের A to Z সবকিছু পড়তে হবে, বিষয়টা এরকম না, বা সব রাইটারের সব তথ্য পরীক্ষায় প্রশ্ন আসে না। এই জন্য আমরা ফার্স্ট ক্লাসে দেখেছেন আপনারা প্রায় 25 জন রাইটারের মতো আমরা আলাদাভাবে সিলেক্ট করে দিয়েছিলাম যে এই 25 জন রাইটারের ক্ষেত্রে আপনারা ইন ডিটেলসে, অর্থাৎ যে কোনো একটা বই বা ডাইজেস্ট থেকে, যেটা থেকেই হোক না কেন, একটু ডিটেলসে পড়ে যাওয়ার চেষ্টা করবেন। আর অন্যান্য যে রাইটারগণ আছেন, সে রাইটার থেকে আমরা এত ডিটেলসে হয়তো বা পড়বো না, আমরা সেগুলো থেকে স্পেসিফিক তথ্য এবং বিগত বছরের প্রশ্নগুলো অ্যানিহাও মনে রাখার চেষ্টা করব। যদি আমরা এই কাজটা করতে পারি, আমরা আশা রাখতে পারি যে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বাংলা সাহিত্যের জন্য আমাদের পরীক্ষায় মার্কস কমন পাওয়ার জন্য অল্পের মধ্যে, অর্থাৎ যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুর আয়োজন যদি আমরা বলি, সেটার জন্য এটাই যথেষ্ট হবে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি ভাইয়া, দেখা এবং শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি, আশা করতেছি আপনারাও প্রত্যেকেই ভালো আছেন। তো আমি ক্লাসে যাওয়ার পূর্বেই আমি যেমন ইংরেজি সাহিত্যে বিভিন্ন সাহিত্যিক বা কবি, সাহিত্যিক, লেখক যারা ছিলেন, ওনাদের ক্ষেত্রে যেমন বিভিন্ন সাহিত্যকর্মের নামগুলো বলেছিলাম, আমরা এই সপ্তাহেও বাংলা সাহিত্যের জন্য আধুনিক যুগে যতজন লেখক আছেন, সবগুলো লেখকই আমি সিরিয়ালি আমার একটা বই থেকে আমি ক্রমান্বয়ে যাওয়ার চেষ্টা করব। তো শুরুতেই যেটা আবারও ক্লিয়ার করতেছি, এটা একটু কনফিউশন অনেকে করে ফেলেন আর কি। আমি শুরুতে যেটা বলতেছি এটা আগে মাথার মধ্যে রাখেন। আমরা যে 25 জন রাইটার স্পেসিফিক ভাবে বলে দিয়েছিলাম, 2-1 কম বেশি হবে। এই 25 জন রাইটারের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে কোনো বই বা ডাইজেস্ট থেকে বিস্তারিত পড়ার, এগুলো থেকে কিছুই বাদ দিবেন না। বিগত বছরের প্রশ্ন তো পড়বেন, পাশাপাশি ভিতরের যে তথ্যগুলো আছে সেইটাও পড়ে ফেলেন। এর পরবর্তীতে যে অন্যান্য যে রাইটার আছে, সেটার জন্য মূলত গুরুত্বপূর্ণ হচ্ছে স্পেসিফিক তথ্যগুলো এবং বিগত বছরে আসে এমসিকিউ। আর আমি ক্লাসের মধ্যে আগামী যে 4টা ক্লাস, এই 4টা ক্লাসে আমি শুধু পুরো বাংলা সাহিত্যের আধুনিক যুগের ইম্পর্টেন্ট যে তথ্যগুলো আছে, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট যে 25 জন বা 27 জন, তাদের মধ্যে থেকেও যে ইম্পর্টেন্ট তথ্য এবং অন্যান্য রাইটারদের যে স্পেসিফিক তথ্যগুলো আছে, আমি শুধু ক্লাসের মধ্যে সেটাই আলোচনা করার চেষ্টা করব। তবে আবার রাইটারগুলো উল্লেখ করার সময় আমি বলে দিব যে এই রাইটার আমাদের ওই 25 জনের মধ্যে ছিল, সুতরাং এই রাইটারকে আপনারা বিস্তারিত পড়বেন। আমি ক্লাসের মধ্যে শুধু প্রত্যেকটা রাইটারের ওই অংশগুলো আলোচনা করছি যেগুলো পরীক্ষায় আসার মতন, ঠিক আছে? তাহলে আমাকে একটু বলেন, এটা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা? সবার কাছে এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে কিনা? যদি এগুলো ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমি এখন বিভিন্ন রাইটার অনুযায়ী আলোচনা শুরু করব। রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম, এই দুজন লেখক আমরা আলোচনা করে ফেলেছি। এই দুজনের বাইরে আমি স্পেসিফিক কিছু কিছু তথ্য বলবো একবারে প্রত্যেকটা রাইটারের ক্ষেত্রে। আমি মূলত একটা বই বা ডাইজেস্ট দেখে আগাচ্ছি, তবে আমার কাছে এখানে বিভিন্ন অংশগুলো আমার মতন করে দাগ দেওয়া আছে, কিছু আমার মাথার মধ্যে আছে, আমি সেইগুলো একটু বলে ফেলবো। আপনারা যে কাজটা করতে পারেন, আপনারা একটু কষ্ট করে তথ্যগুলো ইংরেজি সাহিত্যের মতন লিখে নিতে পারেন, অথবা আরেকটা কাজ করতে পারেন, যদি কারো কাছে বই থেকে থাকে আপনারা বইয়ে দাগ দিয়ে ফেলতে পারেন। তবে বইয়ে সবার বই তো আর এক না, বইয়ে দাগ দিতে গেলে দেখা যাবে সূচিপত্র বের করে অনেকটা সময় লাগবে।
আমি বলবো একটু কষ্ট করে দ্রুত লিখে ফেলবেন। হ্যাঁ, আর যদি সম্ভব হয় যে একটা রাইটার কাজী নজরুল ইসলাম তো পড়ে ফেল, জসিমউদ্দিন আজকে পড়াচ্ছি, জসিমউদ্দিন আপনি সূচিপত্র থেকে বের করতে পারলেন, বের করে শুধু দাগ দিয়ে ফেললেন যে এগুলা বিশেষ গুরুত্বপূর্ণ, চাইলে এটাও করতে পারেন। হ্যাঁ, যার যেটা সুবিধা হয়। তো আপনারা খাতা কলমটা একটু সাথে নিয়ে বসেন, খাতা কলমটা একটু সাথে নিয়ে বসেন আর বলেন যে আমরা শুরু করতে পারি কিনা। আমি একটা একটা করে প্রত্যেকটা রাইটারের সবকিছু বলে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, মানে যেটা পরীক্ষার জন্য আমার কাছে মনে হয়েছে এইটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, শুধু ওই তথ্যগুলো আমি বলবো, আর বিগত বছরের প্রশ্নের মধ্যে আপনারা যেটা পারবেন সেটা পড়ে নেবেন। আমার বলার বাইরেও কিছু হয়তো থাকতে পারে, সেটা বিগত বছরের প্রশ্নপত্র থেকেই কভার হয়ে যাবে। তো সবাই রেডি কিনা একটু কমেন্টে বলেন যে জি ভাইয়া আমরা খাতা কলম নিয়ে রেডি হয়েছি, আপনি বলেন, তাহলে আমি সিরিয়ালি একদিক থেকে বলা শুরু করি। সবাই কাইন্ডলি একটু জানান ভাইয়া, শুরু করেন ভাইয়া। আচ্ছা ভাইয়া আমরা শুরু করি তাহলে। হ্যাঁ, দেখেন রামনিধি গুপ্ত, আমি যেহেতু একটা বই থেকে সিরিয়ালি যাব, আমরা 4টা ক্লাসের মধ্যে বা এই সপ্তাহের মধ্যে আধুনিক যুগটা পুরোটা শুরু করব। আমরা আমার এই বই থেকে আমি সিরিয়ালি যাচ্ছি, আপনারা শুধু লিখে নেন, পরে আপনার বইয়ের সাথে একটু মিলাই নেবেন। রামনিধি গুপ্ত বা নিধু বাবু, এই তথ্যটা আমরা মধ্যযুগ পড়ার সময় পড়েছিলাম। হ্যাঁ, মধ্যযুগ পড়ার সময় চলে আসছে, যদিও বা আমার বই আলাদাভাবে দেওয়া আছে, আমি এই জন্য বলতেছি। এটা হচ্ছে বাংলায় দেখবেন মধ্যযুগের টপ্পা গান নামে একটা অংশ ছিল, টপ্পা গান। হ্যাঁ, মধ্যযুগের একটা অংশ, বিভিন্ন গানের পরিচিতির মধ্যে একটা ছিল টপ্পা গান। সেই টপ্পা গানের জনক হচ্ছেন রামনিধি গুপ্ত বা নিধুবাবু। হ্যাঁ, রামনিধি গুপ্ত বা নিধুবাবু থেকে লিখে ফেলবেন টপ্পা গানের জনক তিনি, এবং টপ্পা গানটা কি এটা একটু জেনে নেবেন। এরপরে আসি রাজা রামমোহন রায়, লিখে ফেলেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় থেকে বিশেষ যে তথ্যটা সেটা হচ্ছে উনি একজন সমাজ সংস্কারক ছিলেন। তারপরে লিখবেন 1815 সালে, আমার কথাগুলো সবগুলো লেখার দরকার নেই, আপনি লাইন আকারে লিখতে গেলে অনেক কিছু, খালি মূল কথাটা লিখেন। হ্যাঁ, অনেকেই কি করেন যে ভাইয়া পুরো লাইনটা বলেন, পুরো লাইন তো লেখার দরকার নেই, বইয়ের মধ্যে লেখা আছে। আপনি যেমন আমি বলতেছিলাম 1815 সালে তিনি আত্মীয় সভা নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন, আপনি খাতায় কতটুকু লিখবেন, 1815 লিখে আত্মীয় সভা এতটুকু লিখলেই চলবে। আপনি যখন বইয়ের সাথে মিলাবেন তখন এইটা আবার বইয়ে খুঁজতে যেতে হবে, আপনি আবার এটা চোখে পড়বে, আবার বই থেকে মিলাইতে হবে, আপনার পড়াটা মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, 1815 সালে আত্মীয় সভা নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন, আত্মীয় সভা। তারপরে হচ্ছে ওনার জন্মটা একটু খেয়াল করবেন, বিগত বছরে লেখক বা কবি সাহিত্যিকদের ক্ষেত্রে জন্ম মৃত্যু সবারটা মনে রাখতে হবে এরকম না, বিশেষ করে যে কবি সাহিত্যিকদের ক্ষেত্রে জন্ম মৃত্যুটা পরীক্ষায় এর আগে আসছে সেইগুলো, এবং মোস্ট ইম্পর্টেন্ট কিছু কিছু আছে, সেটা আমি ক্লাসে বলবো, ওইগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। তারপরে দেখেন ওনার এখানে এই প্রশ্নটা পরীক্ষায় আসে, সমাজ সংস্কারের মধ্যে সতীদাহ প্রথা। হ্যাঁ, সতীদাহ প্রথা রহিত করেন তিনি, 1829 সালে। 1829 সালে তিনি সতীদাহ প্রথা রহিত করেন, এই তথ্যটা পড়বেন। তারপরে 1830 সালে এই জন্য কি করেন, দিল্লির বাদশা দ্বিতীয় আকবর ওনাকে রাজা উপাধি দেন, আমরা যে বলি রাজা রামমোহন রায়। হ্যাঁ, এই রাজা উপাধিটা 1830 সালে ওনাকে দেন দিল্লির বাদশা দ্বিতীয় আকবর। এই তথ্যটা পরীক্ষায় খুব একটা আসে না। সতীদাহ প্রথা যে নিষিদ্ধ করেন 1829 সালে, তার নেতৃত্বে, আর এখানে উনি এখানে নেতৃত্ব বা ভূমিকাটা পালন করেন, আর এটা রোহিত করেন মূলত ওই সময় যিনি লর্ড ছিলেন, লর্ড বেন্টিং। হ্যাঁ, লর্ড বেন্টিং এটা রোহিত করেন, আর এখানে ভূমিকা পালন করেছিলেন রাজা রামমোহন রায়। তারপরে দেখবেন ওনার একটা ব্যাকরণের নাম আছে, এই ব্যাকরণের নামটা পরীক্ষায় খুব আসে, গৌড়ীয় ব্যাকরণ। ব্যাকরণের নামটা হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। তারপরে ওনার বেশ কিছু, এইগুলো পরীক্ষায় খুব বেশি একটা আসে না, সম্পাদিত পত্রিকা খুব একটা আসে না। হ্যাঁ, সংবাদ কৌমুদী নামে একটা আছে, দেখতে পারেন সংবাদ কৌমুদী, আমরা পত্রিকা অংশের মধ্যে এগুলো পড়া হয়ে যায়। এবারে আসি আমরা ওনার লেখা উল্লেখযোগ্য যে গ্রন্থগুলো আছে, গ্রন্থগুলোর ক্ষেত্রে হ্যাঁ বেদান্ত গ্রন্থ আমি একটু আস্তে আস্তেই বলছি। হ্যাঁ, আপনারা একটু বইয়ের মধ্যে দাগ দিয়ে ফেলতে পারেন, অনেকে লিখতে গিয়ে বিরক্ত হয়ে যেতে পারেন, অনেক কিছু লিখতে হবে তো, বাংলা সাহিত্যের সিলেবাসটা একেবারে ছোট না, বইয়ের মধ্যে দাগ দিয়ে ফেলতে পারেন। বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার, মানে ওনার লেখা 4-5টা সাহিত্যকর্মের নাম আছে, আমার মনে হয় এগুলো পড়ে ফেলা উচিত। তারপরে দেখবেন এই দুইটার যেমন মিল আছে, এরকম দুইটা মিল আছে, গোস্বামীর সহিত বিচার, ভট্টাচার্যের সহিত বিচার। বিশেষ করে বেদান্ত গ্রন্থ এবং বেদান্ত সার এই দুইটা পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ, কোনো একটা বিশেষে মনে হয় আসছিল। তারপরে কি বলছি, ভট্টাচার্যের সহিত বিচার, গোস্বামীর সহিত বিচার।
তারপরে প্রবর্তক ও নিবর্তকের সংবাদ, প্রবর্তক ও নিবর্তকের সংবাদ। হ্যাঁ, এই কয়েকটা তথ্য রাজা রামমোহন রায় থেকে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনারা যদি প্রথমবার পড়েন তাহলে যে কোনো একটা বই বা ডাইজেস্ট থেকে তথ্যগুলো একবার করে রিডিং দিয়ে ফেলতে পারেন। অবশ্যই চেষ্টা করবেন রিডিং দেওয়ার। তবে আমি যে তথ্যগুলো ক্লাসের মধ্যে বলতেছি এইগুলো একেবারে মাথার মধ্যে বা মুখস্থ রাখার চেষ্টা করবেন, যাতে পরীক্ষার হলে এই প্রশ্নগুলো আসলে আপনি ইজিলি অ্যান্সার করতে পারেন। হ্যাঁ, এবারে আসি হচ্ছে আমি প্যারীচাঁদ মিত্র। প্যারীচাঁদ মিত্র, হ্যাঁ, প্যারীচাঁদ মিত্র, ওনার থেকে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে বা পরিচিতি, বাংলা উপন্যাস ধারার প্রতিষ্ঠাতা পুরুষ বলা হয় প্যারীচাঁদ মিত্রকে। উপন্যাস ধারার প্রথম প্রতিষ্ঠাতা পুরুষ, অর্থাৎ বাংলা ভাষায় প্রথম ঔপন্যাসিক বা বাংলা ভাষায় প্রথম উপন্যাস লেখেন যিনি, তিনি হচ্ছেন প্যারীচাঁদ মিত্র। প্যারীচাঁদ মিত্রর ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর, ছদ্মনামটা হচ্ছে টেকচাঁদ ঠাকুর। তারপরে প্যারীচাঁদ মিত্র প্রবর্তন করেন হচ্ছে আলালি ভাষা। আলালি ভাষা নামে, দেখেন শুধু মূল কথাটা লিখেন, হ্যাঁ, আলালি ভাষা লিখলেই হবে, আপনি পরে পড়ার সময় এগুলো দাগ দিয়ে ফেলেন, অথবা এখনই যদি পারেন দাগ দিয়ে ফেলতে পারেন। আলালি ভাষা, আলালি ভাষা কি? সাধু এবং কথ্য দুইটা ভাষার মিশ্রণে একটা ভাষা আছে যেটাকে বলা হয় আলালি ভাষা। এই আলালি ভাষাটা প্রবর্তন করেন প্যারীচাঁদ মিত্র। তারপরে হচ্ছে গরিব চাষীদের জন্য ওনার একটা ব্যবস্থা আছে, সেটাকে বলা হয় পঞ্চায়েত ব্যবস্থা। পঞ্চায়েত ব্যবস্থা এটা প্রবর্তন করেন প্যারীচাঁদ মিত্র। ওনার প্রথম যে উপন্যাসটা, অর্থাৎ যেটার জন্য যেটাকে বলা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস, মূলত এই প্রশ্নটা সবচেয়ে বেশি আসে। এই প্রশ্নটা মূলত পরীক্ষায় সবচেয়ে বেশি আসে প্যারীচাঁদ মিত্র থেকে। সেই উপন্যাসটার নাম কি? আলালের ঘরের দুলাল। আপনারা নাম অনেকেই শুনেছেন, আলালের ঘরের দুলাল। এটা হচ্ছে ওনার লেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপন্যাসটা। 1857 সাল, সালটাও মনে রাখতে হবে, সালটাও পরীক্ষায় আসে। 1857 সাল। এই উপন্যাসের চরিত্রগুলো একটু পড়ে ফেলবেন, পাশাপাশি উপন্যাসের কাহিনীটা একটু পড়বেন। হ্যাঁ, উপন্যাসের সারসংক্ষেপটা একটু পড়বেন, উপন্যাসের চরিত্রগুলোও একটু দেখে ফেলবেন। অন্যান্য ওনার যে গ্রন্থগুলো আছে, অন্যান্য গ্রন্থগুলোর মধ্যে যেগুলো বিগত বছরে বিশেষ করে আসছে সেইগুলোকে গুরুত্ব দিবেন। হ্যাঁ, যেগুলো বিগত বছরে আসছে সেইগুলো আমি তারপরেও দু একটা বলি। মদ খাওয়ার বড় দায়, জাত থাকার কি উপায়। দুইটা আলাদা আলাদা কিন্তু, হ্যাঁ, এইভাবে মনে রাখছিলাম আমি। মদ খাওয়ার বড় দায়, জাত থাকার কি উপায়। তারপরে দেখবেন আধ্যাত্মিকা, আধ্যাত্মিকা। তারপরে দেখবেন রামারঞ্জিকা, রামারঞ্জিকা, বামাতোষিনী, বামাতোষিনী। এগুলো আমি কয়েকটা বললাম, এগুলো পরীক্ষায় খুব বেশি একটা যে আসে এরকম না, বিগত বছরের প্রশ্নগুলো চাইলে দেখতে পারেন। হ্যাঁ, আরো দুই একটা তথ্য আছে, ওইগুলো আমি মানে খুব একটা বলছি না, আরো দুই তিনটা হয়তো বা তথ্য আছে, ওইগুলো বিগত বছরের প্রশ্ন পড়তে গিয়ে যেগুলো দুই একটা চলে আসবে ওর মধ্যেই কভার করে ফেলবেন। এবারে আসি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনি কিন্তু আবার এই 25 জন রাইটারদের মধ্যে ছিলেন, তার মানে এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে আমরা কি করব? দেখেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মসালটা এবং জন্মসাল এবং জন্মস্থান, হ্যাঁ, জন্মসাল, জন্ম তারিখ, জন্মস্থান, এগুলো আমরা একটু পড়বো, কারণ পরীক্ষায় এর আগে আসতে দেখা গেছে। হ্যাঁ, জন্মসালটা আমার এক্সাক্ট খেয়াল নাই, তবে ওনার বাসা বা জন্মস্থান মানে জন্ম সম্পর্কিত প্রশ্ন পরীক্ষা আসতে দেখা গেছে। ওনার পদবী, পদবী হচ্ছে বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পদবী বন্দ্যোপাধ্যায়, তবে তিনি যখন স্বাক্ষর করতেন, আমরা বলতেছি কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তবে ওনার পারিবারিক পদবী কিন্তু বিদ্যাসাগর ছিল না, বন্দ্যোপাধ্যায় ছিল। আবার তিনি যখন স্বাক্ষর করতেন তখন তিনি আবার লিখতেন হচ্ছে ঈশ্বরচন্দ্র শর্মা। হ্যাঁ, এই যে 1839 সালে সংস্কৃত কলেজ তাকে বিদ্যাসাগর উপাধি দেয় এবং তখন থেকেই তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই তথ্যটা পরীক্ষায় খুব আসে। 1839 সালে সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্র উনাকে কি দেয়? বিদ্যাসাগর উপাধিটা দেয়। উনাকে বলা হয় বাংলা গদ্যের জনক। আমরা একটু আগে পড়লাম উপন্যাস, উপন্যাসের প্রতিষ্ঠাতা পুরুষ ছিলেন প্যারীচাঁদ মিত্র, আর এখন আমরা যেটা জানছি গদ্যের জনক, বাংলা সাহিত্যে গদ্যের জনক হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপরে দেখেন সাধু ভাষা, এই টার্মটা থেকে আমরা একটু একটা কনফিউশন ক্লিয়ার করব। সাধু ভাষা এই প্রতিশব্দটা প্রথম ব্যবহার করেন হচ্ছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়, একটু আগে আমরা যেটা পড়ে আসলাম, উনি সাধু ভাষা শব্দটা প্রথম ব্যবহার করেন। তবে সাধু ভাষাটা পরবর্তীতে ব্যাপক পরিচিতি লাভ করে, যার মাধ্যমে তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এজন্য উনাকে বলা হয়ে থাকে সাধু ভাষার জনক। হ্যাঁ, সাধু ভাষার জনক বলতে পারি, বাংলা গদ্যের জনক হচ্ছেন তিনি। তারপরে বিরাম চিহ্ন প্রবর্তন করেন প্রথম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিরাম চিহ্ন বা যেটাকে আমরা জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন, বাংলা ব্যাকরণের আমাদের একটা অধ্যায় আছে, হ্যাঁ, দাড়ি, কমা ইত্যাদি যে অংশগুলো আছে সেটাকে আমরা বলি বিরাম চিহ্ন। এই বাংলা সাহিত্যে প্রথম বিরাম চিহ্নের প্রবর্তন করেন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হ্যাঁ,
উনি প্রথম যে গ্রন্থটাতে বিরাম চিহ্ন প্রবর্তন করেন সেই গ্রন্থটার নাম হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। বেতাল পঞ্চবিংশতি এইটা আবার পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বেতাল পঞ্চবিংশতি। তারপরে ওনার কিছু সামাজিক কার্যক্রম রয়েছে। সামাজিক কার্যক্রমের মধ্যে খেয়াল করে দেখবেন, বিধবা বিবাহ আইন পাশ করেন। বিধবা বিবাহ, হ্যাঁ, যদি কোনো কেউ বিধবা হয়ে থাকে সেক্ষেত্রে ওনারও পরবর্তীতে বিয়ে দেওয়া যায়। হ্যাঁ, ওনার এবং উনি নিজেই এটার কৃতিত্ব স্থাপন করেছিলেন। হ্যাঁ, ওনার ছেলের সাথেই একটা বিধবার বিয়ে দিয়েছিলেন। তো এটা করেছিলেন 1856 সালে। বিধবা বিবাহ আইন তিনি প্রবর্তন করেন। হ্যাঁ, এটাও পরীক্ষায় আসে। মৃত্যুটাও দেখবেন, ওনার মৃত্যুটাও খুব সম্ভবত পরীক্ষায় এসেছিল, আমার এক্সাক্ট খেয়াল নাই, তবে ওনার জন্ম মৃত্যুটা আমরা জানার চেষ্টা করব। এবারে আসি ওনার লেখা বিভিন্ন যে গ্রন্থগুলো। প্রথমে লেখেন মৌলিক গ্রন্থ। ওনার মৌলিক গ্রন্থগুলোর নাম আমাদের পড়তে হবে, যেহেতু উনি গুরুত্বপূর্ণ, আমরা সবই পড়ার চেষ্টা করব। তারপরেও আমি কয়েকটা নাম বলি। হ্যাঁ, প্রভাবতী সম্ভাষণ, এটাকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম মৌলিক গ্রন্থ, এবং এটা হচ্ছে এক ধরনের এলেজি। ইংরেজিতে আমরা এলেজি বা শোকগাথা পড়ে এসেছি না, এটা অনেকটা এক ধরনের এলেজি বা শোকগাথা। এবং পরীক্ষায় প্রশ্ন আসে বাংলা সাহিত্যের প্রথম মৌলিক গ্রন্থ কোনটি, সেটা হচ্ছে প্রভাবতী সম্ভাষণ। প্রভাবতী সম্ভাষণ। এরপরে দেখেন ওনার লেখা একটা আত্মজীবনী আছে। আত্মজীবনী মানে কি? লেখকের নিজের জীবন নিয়ে যে সাহিত্যকর্মটা লেখা হয় সেটাকে আমরা বলি হচ্ছে আত্মজীবনী। বাংলা সাহিত্যের প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থটাই লিখেন হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেটাকে বলা হয়, সেই গ্রন্থটার নাম কি, অর্থাৎ ওনার লেখা প্রথম যে আত্মজীবনী, যেটা বাংলা সাহিত্যেরই প্রথম, সেটা হচ্ছে আত্মচরিত। সেটার নাম হচ্ছে কি, এই সাহিত্যকর্মটার নাম হচ্ছে আত্মচরিত। এটাও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আত্মচরিত, প্রভাবতী সম্ভাষণ, দুইটাই পরীক্ষায় খুব আসে। হ্যাঁ, এই দুইটা গুরুত্বপূর্ণ। এরপরে দেখেন কিছু কিছু নাম আছে, নামগুলো কেমন জানি, তবে মনে থাকে। হ্যাঁ, নামগুলো একটু ইন্টারেস্টিং, এই জন্য মনে থাকে। বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব। এতদ বিষয়ক প্রস্তাব। আরেকটা হচ্ছে বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা, মানে বিধবা বিবাহের পক্ষে তিনি ছিলেন কিন্তু বহু বিবাহের বিপক্ষে। হ্যাঁ, বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক বিচার। এই যে দুইটা নাম আছে, এই দুইটা নাম দেখলে আপনি বুঝতে পারবেন। একবার একটু দেখবেন, এই দুটো নামটা একটু দেখবেন। তারপরে দেখবেন ওনার কিছু লেখা আছে, অতি অল্প হইল, আবার অতি অল্প হইল। হ্যাঁ, নাম দুইটা মিল আছে। অতি অল্প হইল, আরেকটা হচ্ছে আবার অতি অল্প হইল। তারপরে আরেকটা হচ্ছে ব্রজবিলাস। এই নামগুলোও পরীক্ষায় আসে। ব্রজবিলাসটা পরীক্ষায় প্রায় আসে। হ্যাঁ, দেখেন উনি কিন্তু একটা ছদ্মনাম ব্যবহার করে লিখতেন, যে ছদ্মনামটা বেশি ব্যবহার করতেন সেটার নাম হচ্ছে কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য। কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য, এই ছদ্মনামটা তিনি ব্যবহার করতেন। এবং এই যে অতি অল্প হইল, আবার অতি অল্প হইল বা ব্রজবিলাস যেটা আমরা বলছি, এইগুলার ক্ষেত্রে তিনি যে ছদ্মনামটা ব্যবহার করেছিলেন সেটাই হচ্ছে এটা, কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য। হ্যাঁ, তারপরে ওনার এগুলো আমার মনে হয় এগুলো অত খুব একটা দরকার নেই। এবার আসি অনুবাদ গ্রন্থে। ওনার যে বিখ্যাত অনুবাদ গ্রন্থগুলো আছে, অর্থাৎ অন্য কোন সাহিত্যকর্মকে অনুবাদ করে তিনি লিখেছিলেন, সেগুলোকে বলা হচ্ছে অনুদিত গ্রন্থ। তো ওনার অনুবাদ গ্রন্থের মধ্যে কি কি আছে? প্রথমেই দেখেন বেতাল পঞ্চবিংশতি। বেতাল পঞ্চবিংশতি, এক্ষেত্রে আমি ছোট্ট করে একটু বলি। এইটা আমি এখন বললেই আপনাদের মুখস্থ হয়ে যাবে, বিষয়টা এরকম না। আমি যে নামগুলো বলছি আপনারা পড়ার সময় কিভাবে পড়বেন, আমি নামটা বলে দিচ্ছি। বেতাল পঞ্চবিংশতি। হ্যাঁ, বেতাল পঞ্চবিংশতি হচ্ছে ওনার লেখা অনুবাদ গ্রন্থ। আপনারা পড়ার সময় যেটা পড়বেন, যে এটা তো তিনি কোনো একটা সাহিত্যিকের বা অন্য কোনো ভাষার সাহিত্যকর্মকে অনুবাদ করে তিনি এটা নাম দিয়েছেন। তার মানে মূল যে সাহিত্যকর্মটা সেটা নিশ্চিত অন্য কোনো সাহিত্যিক লিখেছেন বা ওইটার অন্য কোনো নাম ছিল। এইভাবে পড়বেন যে তিনি কোন সাহিত্যিকের কোন সাহিত্যকর্মটাকে অনুবাদ করে তিনি এইটা নাম দিয়েছেন। হ্যাঁ, বেতাল পঞ্চবিংশতি, এটা হচ্ছে হিন্দি ভাষায় রচিত লাল্লুজি। হ্যাঁ, লাল্লুজি নাম। এই লাল্লুজি রচিত একটা লেখা আছে, সেটা নাম হচ্ছে বৈতাল পঁচিশি। বৈতাল পঁচিশি, এইটাকে অবলম্বন করে তিনি নামটাকে একটু চেঞ্জ করে তিনি কি দিয়েছেন, বেতাল পঞ্চবিংশতি এই নামটা দিয়েছিলেন। হ্যাঁ, এটা হচ্ছে বাংলা ভাষার প্রথম কোন কাহিনী নির্ভর গ্রন্থ। হ্যাঁ, এই যে দেখেন, তার মানে কার কাছ থেকে নিয়েছেন এবং পরবর্তীতে কোন সাহিত্যিকের বা কোন ভাষা থেকে, হ্যাঁ, এবং ওইটার মূল নামটা কি সেইটা একটু জানার চেষ্টা করবেন। তো ওনার যে অনুবাদ গ্রন্থগুলো আছে তুলনামূলক সবগুলোই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য আসার মতন। একটা কি বললাম, বেতাল পঞ্চবিংশতি। তারপরে দেখেন লিখে ফেলেন শকুন্তলা। শকুন্তলা, শকুন্তলা। তারপরে লিখবেন হচ্ছে শকুন্তলাটা পরীক্ষায় প্রায় আসে। আমি এর মধ্যেও আলাদাভাবে একটু স্পেসিফিক করে গুরুত্বপূর্ণগুলো বেশি গুরুত্ব দিয়ে বলি। হ্যাঁ, শকুন্তলাটা পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ। তারপরে লিখবেন সীতার বনবাস। সীতার বনবাস,
সীতার বনবাস, ভ্রান্তিবিলাস, এর পরেরটা লিখবেন ভ্রান্তিবিলাস। এইটা পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রায় সময় এই কোশ্চেনটা এসে থাকে। ভ্রান্তিবিলাস অনেক সময় ইংরেজি সাহিত্য আসতে দেখা যেতে পারে। হ্যাঁ, যেহেতু ইংরেজি সাহিত্যের সাথে একটা মিল আছে, শেক্সপিয়ারের লেখাটাকে অনুবাদ করেছেন তিনি, এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। ভ্রান্তিবিলাস, ভ্রান্তিবিলাস। তারপরে লিখবেন হচ্ছে বাংলার ইতিহাস, বাংলার ইতিহাস, এটা খুব একটা আসে না। আরেকটা লিখতে পারেন জীবন চরিত, জীবন চরিত। আমরা একটু আগে পড়েছি আত্মচরিত, এখানে আমরা পড়তেছি জীবন চরিত। এই টাইপের যে কোনো প্রশ্ন আমরা ইংরেজি সাহিত্য পড়ার সময় বলেছিলাম, এরকম যে কোনো প্রশ্ন যদি পরীক্ষায় বা আপনার পড়ার সময় চলে আসে, সাথে সাথে কনফিউশনটা ক্লিয়ার করে ফেলবেন। হ্যাঁ, যেমন আত্মচরিত হচ্ছে ওনার লেখা কি আত্মজীবনী, আর জীবন চরিত্রটা হচ্ছে ওনার একটা অনুদিত গ্রন্থ। এরপরেও হয়তো বা কোথাও জীবন নাম নিয়ে কিছু একটা আসবে, চরিত্র নাম নিয়ে কিছু একটা আসবে, তখন আবার যখনই এরকম কিছু একটা নাম পাবেন সাথে সাথে ক্লিয়ার করে ফেলবেন। এরপরে আসি ওনার পাঠ্য বই, অর্থাৎ স্কুলের আমরা যে পাঠ্য বইগুলো পড়ে এসেছিলাম, এরকম ওনার বেশ কিছু গুরুত্বপূর্ণ লেখা যেটা পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত হয়েছিল। হ্যাঁ, এর মধ্যে কয়েকটা ভালোভাবে মনে রাখবেন। একটা হচ্ছে বোধোদয়, এবং এগুলো যদি দু একটা করে লাইন লেখা থাকে সেটাও পড়তে পারেন। যেমন কথামালা একটা আছে, বর্ণ পরিচয় একটা আছে, বর্ণ পরিচয় যেটা ক্লাসিক মর্যাদা লাভ করে। হ্যাঁ, এগুলো বিগত বছরের প্রশ্ন পড়তে গেলেও কিছু পাবেন, আর বইয়ের মধ্যে যদি এগুলো সম্পর্কিত একটা লাইন লেখা থাকে সেটা পড়বেন। আমি নামগুলো বলি। পাঠ্য বই, পাঠ্য বইয়ের ক্ষেত্রে তাহলে কি বললাম, বোধোদয়, বোধোদয় নামটা লিখে ফেলেন, বোধোদয়। তারপরে লিখবেন বর্ণ পরিচয়, বর্ণ পরিচয়। তারপরে লিখবেন হচ্ছে কথামালা, কথামালা, কথামালা। তারপরে শব্দ মঞ্জুরি, এটা লিখতে পারেন, শব্দ মঞ্জুরি। মূলত কথামালা, বর্ণ পরিচয়, বোধোদয়। হ্যাঁ, এই নামগুলো ভালোভাবে পড়বেন। তারপরে ব্যাকরণের ক্ষেত্রে আমরা যেমন গৌড়ীয় ব্যাকরণ একটু আগে পড়ে আসলাম রাজা রামমোহন রায়ের, আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুইটা ব্যাকরণ বই নাম আছে। ব্যাকরণ কৌমুদী, এটা পরীক্ষায় আসতে দেখা গেছে মনে হয় এর আগে, ব্যাকরণ কৌমুদী। আরেকটা আছে সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিমা, তবে ব্যাকরণ কৌমুদী এই নামটা মনে রাখতে পারেন, ব্যাকরণ কৌমুদী। হ্যাঁ, এটা গেল হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হ্যাঁ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরপরে আসি রামনারায়ণ তর্করত্ন, রামনারায়ণ তর্করত্ন। আচ্ছা, আমি একটু কমেন্ট গুলো কোন বই ভাই, এটা হচ্ছে প্রিসেপ্টরস ডাইজেস্ট থেকে আমি বলতেছি, তবে তথ্যগুলো স্পেসিফিক করার চেষ্টা করছি। হ্যাঁ, সাহিত্যের উপর যে ভবিষ্যৎ আছে ওইটা দিব, ঠিক আছে। রামনারায়ণ তর্করত্ন, ওনার থেকে হ্যাঁ খুব একটা প্রশ্ন পরীক্ষায় আসতে দেখা যায় না। আপনারা পড়তে পারেন একটা নাটকের নাম, রামনারায়ণ তর্করত্ন থেকে একটা নাটকের নাম পরীক্ষায় আসে। ওনার লেখা সর্বশ্রেষ্ঠ যে নাটকটা কুলিনকুল সর্বস্ব, আমার এটা এক্সাক্ট মনে নাই, বাংলা সাহিত্যের প্রথম যেগুলো আছে, বাংলা সাহিত্যের প্রথম যে অংশগুলো আছে, প্রথম মৌলিক নাটক, এরকম প্রথম মৌলিক নাটক খুব সম্ভবত এটা। হ্যাঁ, বাংলা সাহিত্যের প্রথম, মানে বাংলা সাহিত্যে এই কুলিনকুল সর্বস্ব এটা প্রথমের দিক থেকে কোন একটা স্থান দখল করে আছে, সেটা পড়বেন। এবং এই নাটকটা লিখেছেন কে, রামনারায়ণ তর্করত্ন। পরীক্ষায় ঘুরে ফিরে এই প্রশ্নটাই আসে। চাইলে আরেকটা নাম মনে রাখলে মনে রাখতে পারেন, বেনি সংখ্যা, তবে আমার কাছে মনে হয়েছে একটা মনে রাখলে ওইটা থেকেই প্রশ্ন আসলে আসতে পারে। হ্যাঁ, কুলিনকুল সর্বস্ব কে লিখেছেন, রামনারায়ণ তর্করত্ন। এরপরে আমরা আসি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। উনি কিন্তু ওই 25 জনের মধ্যে, বা স্পেসিফিক ভাবে আমরা কয়েকজন রাইটার যদি বলি, তার মধ্যে একজন থাকবেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, যেটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো মাইকেল মধুসূদন দত্ত থেকে হ্যাঁ প্রথমে ওনার জন্ম মৃত্যু দুটাই পড়তে হবে, জন্ম মৃত্যুটা পড়বেন। মাইকেল মধুসূদন দত্তের ক্ষেত্রে ওনার জন্ম মৃত্যু, জন্মস্থান, মৃত্যুস্থান সবগুলোই পড়তে হবে। এবারে আমাদের পড়তে হবে ওনার উপাধিগুলা, হ্যাঁ ওনার পরিচিতিটা। পরীক্ষার জন্য এটা তুলনামূলক খুবই গুরুত্বপূর্ণ। এবং একজন লেখক যিনি মাইকেল মধুসূদন দত্ত, তিনি অনেকগুলো গুণের অধিকারী। হ্যাঁ, বাংলা সাহিত্যে অনেক কিছুর প্রবর্তক হচ্ছেন তিনি। যেমন আমরা যদি বলি বাংলা সাহিত্যে প্রথম বিদ্রোহী কবিকে, উত্তর হয় মাইকেল মধুসূদন দত্ত। তবে প্রশ্নে যদি বলা হয় বাংলা সাহিত্যের বিদ্রোহী কবিকে, প্রথম এই শব্দটা উল্লেখ যদি না থাকে, তাহলে উত্তর হয় কাজী নজরুল ইসলাম। আমাদের কি জাতীয় কবি এবং বিদ্রোহী নামে পরিচিত কাজী নজরুল ইসলাম, আর বিশ্বকবি নামে পরিচিত রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি বা কবি গুরু। হ্যাঁ, আর বাংলা সাহিত্যের যদি বলা হয় প্রথম বিদ্রোহী কবিকে, তাহলে উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত। তারপরে প্রথম মহাকবিকে, প্রশ্ন যদি বলা হয় প্রথম মহাকবিকে, উত্তর হবে কি মাইকেল মধুসূদন দত্ত। প্রথম আধুনিক কবিকে, মাইকেল মধুসূদন দত্ত। তো আমি এখানে তিনটা বললাম, আমরা যখন আলোচনা করতে যাব তখন দেখবেন আরো বেশ কয়েকটা নাম আসবে, মানে বেশ কয়েকটা উপাধি ওনার চলে আসবে। তারপরে তিনি মূলত হিন্দু ধর্মের থাকলেও 1843 সালে হিন্দু ধর্ম ত্যাগ করে তিনি খ্রিস্টান ধর্মে চলে যান, খ্রিস্টান ধর্মে দীক্ষিত হন। এই তথ্যটা পড়তে পারেন। দেখেন ওনার এই যে প্রবর্তনে বললাম না, বাংলা সাহিত্যে একটা ছন্দ আছে অমিত্রাক্ষর ছন্দ। এই অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। লিখে ফেলেন অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
বাংলা সাহিত্যে প্রথম সার্থক নাট্যকার, হ্যাঁ, শুধু নাটক না, সার্থক নাট্যকার, যেটা বাংলা সাহিত্যে প্রথম নাটকের দিক থেকে সার্থক এই উপাধিটা বা এই মর্যাদাটা লাভ করে, সে প্রথম সার্থক নাট্যকার হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। আমরা একটু পরে আবার কোনটা সার্থক নাটক, কোনটা প্রথম এইটাতে লেখা, কোনটা প্রথম প্রহসন, হ্যাঁ, এগুলো আবার একটু পরে আমরা ভিতরের তথ্যগুলো পড়তে গেলেই পাবো। প্রথম প্রহসন, বাংলা সাহিত্যের প্রথম প্রহসন রচয়িতা হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। প্রথম প্রহসন রচয়িতা প্রথম মাইকেল মধুসূদন দত্ত। প্রথম পত্র কাব্য লিখেন মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যে প্রথম পত্র কাব্য লিখেন মাইকেল মধুসূদন দত্ত। প্রথম সার্থক মহাকাব্য, হ্যাঁ, প্রথম সার্থক মহাকাব্য লিখেন মাইকেল মধুসূদন দত্ত। প্রথম সার্থক মহাকাব্যের জনক। আরেকটা লিখবেন বাংলা সনেটের জনক। আপনারা খেয়াল করে দেখবেন পরীক্ষায় এই প্রশ্নগুলো খুব আসে। যেমন হচ্ছে বাংলা সাহিত্য অমিত্রাক্ষের ছন্দ প্রবর্তন করেন কে? এটা খুবই কমন একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে বাংলা সনেটের জনক কে? খুবই গুরুত্বপূর্ণ। বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য কে রচনা করেন? এইটা গুরুত্বপূর্ণ। তারপরে বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার কে? এইটা গুরুত্বপূর্ণ। এগুলো পরীক্ষায় প্রায় আসে। মাইকেল মধুসূদন দত্তের উপাধিগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। উনি ছদ্মনাম, কি ছদ্মনাম ব্যবহার করে লিখতেন? টিমোথি পেন পোয়েম, একটা ছদ্মনাম টিমোথি পেন পোয়েম, এই ছদ্মনামটা ব্যবহার করে লিখতেন। আরো দু একটা আছে হয়তো বা কোন পত্রিকা লিখতেন এগুলো লেখা আছে, এই নামটা একটু মনে রাখবেন। টিমোথি পেন পোয়েম ছদ্মনামে লিখতেন মাইকেল মধুসূদন দত্ত। এখন এখানে দেখেন আমরা একটু পরেও যদি পড়তে গেলেই পাবো দীনবন্ধু মিত্র নামে একজন বিখ্যাত লেখক আছেন, একজন বিখ্যাত নাট্যকার। বাংলা সাহিত্যে একজন বিখ্যাত নাট্যকারের নাম হচ্ছে দীনবন্ধু মিত্র। তো দীনবন্ধু মিত্রের একটা বিখ্যাত লেখা আছে, নাম হচ্ছে নীল দর্পণ। নাটকটার নাম হচ্ছে কি? নীল দর্পণ। এই নীল দর্পণ নাটকটা ইংরেজিতে অনুবাদ করেন যিনি, তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। এবং 1861 সালে, সালটাও মনে রাখবেন, 1861 সালে তিনি এটা অনুবাদ করেন এবং এটা নাম দেন দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর। হ্যাঁ, দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর। এবারে আমরা আসি ওনার সাহিত্যকর্মে। ওনার সাহিত্যকর্ম পড়তে গেলে প্রথমে নাটকের নামগুলো পড়ে ফেলি। নাটকের নামগুলো আগে একটু লিখে ফেলতে পারেন। শর্মিষ্ঠা, সবগুলো নাটকের নামই পরীক্ষায় আসে। শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, মায়াকানন। শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, মায়াকানন। এই তথ্যগুলো বা এই যে নামগুলো পড়লেন, এই নামগুলোর আবার প্রত্যেকটার পিছনেই কিছু কিছু তথ্য দেওয়া আছে। যেমন আমরা বলছিলাম বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। এই নাট্যকার তার মানে কি? নাটক, কোন নাটকটা লিখে তিনি প্রথম সার্থক নাট্যকারের মর্যাদা লাভ করেছেন, বা বলা যেতে পারে বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি? সে নাটকটার নামই হচ্ছে শর্মিষ্ঠা। হ্যাঁ, শর্মিষ্ঠা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক, যেটা রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত। তারপরে পদ্মাবতী, যে কোনো বইয়ের মধ্যে দেখবেন পদ্মাবতী সম্পর্কিত কিছু তথ্য দেওয়া আছে। এই তথ্যটা আমরা একটু পড়ার চেষ্টা করব। যদি সম্ভব হয় আমরা পদ্মাবতীর ভিতরের যে প্রেক্ষাপটটা আছে, হ্যাঁ, কাহিনীটা, সেটাও একটু জানার চেষ্টা করব। এটা পরবর্তীতে আমাদেরকে লিখিত পরীক্ষায় বা অন্যান্য জায়গায় সহায়তা করতে পারে। হ্যাঁ, পদ্মাবতী, এটা হচ্ছে অ্যাপেল অফ ডিসকর্ড নাটকের গ্রিক পুরাণের একটা অংশ আছে, অ্যাপেল অফ ডিসকর্ড, এইটার অনুসারে এটা রচনা করা হয়েছে। এর আগেরটা আমরা বললাম শর্মিষ্ঠা, বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক। আর এইটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি নাটক। নাটকের আবার বিভিন্ন ভাগ আছে। এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি। হ্যাঁ, আর এই যে মাইকেল মধুসূদন দত্ত, উনার যে বললাম যে কি অমিত্রাক্ষের ছন্দের প্রবর্তক বা অমিত্রাক্ষের ছন্দের জনক হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। তিনি প্রথম এই যে পদ্মাবতী যে নাটকটা আছে, আমরা যে নাটকটার কথা এখন বলছি, এই নাটকেই কিন্তু প্রথম ওই ছন্দটা ব্যবহার করার চেষ্টা করেন, মানে ব্যবহার করেন, প্রয়োগটা ঘটান প্রথম হচ্ছে পদ্মাবতীতে। তবে সেখানে তিনি পুরোপুরি ভাবে ওইটা প্রয়োগ ঘটাতে পারেননি। পরবর্তীকালে তিলোত্তমা সম্ভব নামে ওনার একটা কাব্য আছে, তিলোত্তমা সম্ভব, ওই কাব্যে তিনি পুরোপুরি এর প্রয়োগটা দেখান। তার মানে পদ্মাবতীতে তিনি সেটা শুরু করেন কিন্তু পুরোপুরি প্রয়োগ করতে পারেন না, পুরোপুরি প্রয়োগটা করেন হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য। তারপরে দেখেন কৃষ্ণকুমারী, এই কৃষ্ণকুমারীর কাহিনীটা জানতে পারেন। এটা লিখিত পরীক্ষায় আবার কৃষ্ণকুমারী থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। হ্যাঁ, কৃষ্ণকুমারী এটা হচ্ছে মূলত ওনার একটা ঐতিহাসিক নাটক। কৃষ্ণকুমারীটা ওনার একটা ঐতিহাসিক নাটক। এবং যদি পরীক্ষায় প্রশ্ন আসে বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি বা প্রথম সার্থক ট্র্যাজেডি নাট্যকারকে, উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত এবং নাটকের নাম হচ্ছে কৃষ্ণকুমারী। তার মানে আমরা দেখতে পাচ্ছি বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক, সার্থক ট্র্যাজেডি, সার্থক কমেডি, অথবা বলা যায় বাংলা সাহিত্যের প্রথম আধুনিক নাটক, সবগুলোর জনক হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। এবং আমরা নামগুলো মনে রাখার চেষ্টা করব। শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, আর লাস্টে গিয়ে কি বললাম, মায়াকানন। এই চারটা হচ্ছে ওনার লেখা বিখ্যাত নাটকের নাম মাইকেল মধুসূদন দত্তের। এবারে আসি মহাকাব্য। আমরা একটু আগে পড়ে আসলাম না,
বাংলা সাহিত্যের প্রথম শ্রেষ্ঠ মহাকাব্য হচ্ছে মেঘনাদ বধ কাব্য। নামটা বলছি, প্রথম শ্রেষ্ঠ মহাকাব্য বা প্রথম সার্থক মহাকাব্য লিখেন কে? মাইকেল মধুসূদন দত্ত। ওই মহাকাব্যটার নাম হচ্ছে মেঘনাদ বধ কাব্য। সালটা একটু মনে রাখবেন, 1861 সাল। অনেকগুলো সাল দেখবেন প্রায় মিলে যাচ্ছে 1861 সাল। এই নাটকটা রামায়ণের কাহিনী অবলম্বনে রচিত। হ্যাঁ, রামায়ণের কাহিনী অবলম্বনে রচিত এই কাহিনীটা, হ্যাঁ, মেঘনাদ বধ কাব্যের বা রামায়ণের কাহিনীটা আপনারা প্রত্যেকে একটু জানার চেষ্টা করবেন। এবং বইয়ের মধ্যে আপনার কাছে যে বইটা আছে সেই বইয়ের মধ্যে মেঘনাদ বধ কাব্য সম্পর্কিত যতটুকু তথ্য দেওয়া আছে, যার বইয়ে যতটুকু তথ্য দেওয়া আছে সেটা পড়ে ফেলবেন, কারণ এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এরপরে দেখেন ওনার একটা গদ্য আছে, নাম হচ্ছে হেক্টর বধ। হ্যাঁ, হেক্টর বধ, এই নামটা একটু মনে রাখতে পারেন। হোমারের ইলিয়াড, ইংরেজি সাহিত্যিক হোমার একজন আছেন। হ্যাঁ, ইলিয়াড এবং ওডেসি দুইটা ইপিক বা মহাকাব্য, আমরা নামগুলো পড়ে এসেছি ইংরেজি সাহিত্যে। ইলিয়াড এবং ওডেসি লিখেছেন কি? হোমার। হ্যাঁ, গ্রিক কবি হোমার। ওই হোমারের উপাখ্যান অবলম্বনে ইলিয়াড যেটা আছে, ইলিয়াড এবং ওডেসির মধ্যে ইলিয়াড যেটা আছে, এইটাকে কেন্দ্র করে পরবর্তীতে তিনি লেখেন হচ্ছে হেক্টর বধ। হ্যাঁ, এইটা পরীক্ষায় খুব বেশি একটা আসে না। এরপরে আসি হচ্ছে কাব্যগ্রন্থ। ওনারা লেখা কাব্যগ্রন্থের নামগুলো আবার পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। কাব্যগ্রন্থের নামগুলো পরীক্ষায় খুব আসে, খেয়াল করে দেখবেন। দি ক্যাপটিভ লেডি, ইংরেজি ভাষায় রচিত ওনার প্রথম যে কাব্যগ্রন্থ সেটার নাম হচ্ছে দি ক্যাপটিভ লেডি। হ্যাঁ, এই যে তিলোত্তমা সম্ভব, এই কাব্যটার নাম পরীক্ষায় খুব আসে, তিলোত্তমা সম্ভব। হ্যাঁ, যেটা বললাম যে বাংলা সাহিত্যে তিনি যে অমিত্রাক্ষর ছন্দটা প্রয়োগ করেন সেটার প্রথম সার্থক প্রয়োগ ঘটান হচ্ছে এইটা। শুরু করেছিলেন পদ্মাবতীতে, কিন্তু প্রথম সার্থক প্রয়োগ ঘটান হচ্ছে এই কাব্যে। তারপরে দেখবেন দুইটা নামের মিল আছে, একটা হচ্ছে ব্রজাঙ্গনা, একটা হচ্ছে বীরাঙ্গনা। আমরা একটু আগে পড়ে আসলাম বাংলা সাহিত্যের প্রথম ওই যে পত্র কাব্য লেখা শুরু করেন কে? পত্র কাব্য তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। তো এই যে বীরাঙ্গনা যেটা, এটা হচ্ছে ওনার মূলত পত্র কাব্য। এখানে মোট 11টা পত্র আছে। হ্যাঁ, মোট 11টা পত্র আছে, এইটা হচ্ছে মূলত পত্র কাব্য। আর ব্রজাঙ্গনা যেটা সেটা রাধা এবং কৃষ্ণের কাহিনী সম্পর্কিত লেখা, রাধা এবং কৃষ্ণের কাহিনী সম্পর্কিত লেখা ব্রজাঙ্গনা, এই নামটা মনে রাখবেন। ওনার আরেকটা কাব্যগ্রন্থের নাম আছে, এটাও পরীক্ষায় খুব আসে, সেটা হচ্ছে চতুর্দশপদী কবিতাবলী। চতুর্দশপদী কবিতাবলী, যেটাকে আমরা বলে থাকি সনেট। এইটা সম্পর্কে আবার একটু বই থেকে ভিতরে পড়ার চেষ্টা করবেন। হ্যাঁ, সনেট সম্পর্কে যতটুকু লেখা আছে, উনি কোন সনেট লিখেছিলেন বা সনেটের মধ্যে ওনার কোন ভাবটা প্রকাশ পেয়েছে, বা সনেটটা কি, সনেটের জন্ম হয়েছে কোথায়, হ্যাঁ, তারপরে হচ্ছে সনেটের কয়টা অংশ থাকে, সনেট সম্পর্কে একটু জানার চেষ্টা করবেন। তারপরে আমরা আসি হচ্ছে প্রহসন। ওনারা লেখা প্রহসন, প্রহসনের মধ্যে দেখবেন একেই কি বলে সভ্যতা, আর একটা হচ্ছে বুড়ো শালিকের ঘাড়েরও। একেই কি বলে সভ্যতা, আর একটা হচ্ছে বুড়ো শালিকের ঘাড়েরও। এই দুটো নামও একটু মনে রাখবেন। হ্যাঁ, পরীক্ষায় এই দুটো নামও কিন্তু ইম্পর্টেন্ট। তো ভাইয়া আপু যারা যুক্ত আছেন, কাইন্ডলি আমাকে একটু বলেন তো আপনারা বুঝতেছেন কিনা, নাকি খুব দ্রুত হয়ে যাচ্ছে? ভাই কাজী নজরুল আর রবীন্দ্রনাথের জন্য ডাইজেস্ট করলে এনাফ। ভাই রবীন্দ্রনাথ এবং কাজী নজরুলের জন্য, হ্যাঁ, রবীন্দ্রনাথ এবং কাজী নজরুলের জন্য আমার মনে হয় আপনারা যে কোনো একটা বইয়ের ভিতরে যা তথ্য আছে অন্তত পক্ষে একবার রিডিং করে ফেলেন। যদি মনে হয় যে কষ্ট হয়ে যাচ্ছে, সব মনে রাখতে পারছেন না, তাহলে একটা ডাইজেস্ট পড়েন। আর মূলত যেটা করবেন সেটা হচ্ছে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে, এটা 4টা অপশন খেয়াল করে করে নিজের মতন করে একটু পড়ে ফেলেন। হ্যাঁ, ব্যাখ্যা সহকারে নিজের মতন করে। ওইখান থেকে কমন আসার সম্ভাবনা খুব থাকে, ব্যাখ্যা সহকারে পড়লে ওই টাইপেরই প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে। আর একটা ডাইজেস্ট করলে মূলত কাভার হয়ে যায়। হ্যাঁ, তবে ভিতরের তথ্যগুলো বিষয়গুলো জানার সময় প্রথমবার পড়লে যে কোনো একটা বই পড়তে পারেন, তবে ডাইজেস্ট পড়লে এবং বিগত বছর প্রশ্ন কভার করলেও পরীক্ষায় প্রশ্ন চলে আসে। আচ্ছা, আমরা তাহলে এরপরে আসি দীনবন্ধু মিত্র। হ্যাঁ, আমরা এরপরে আসি হচ্ছে দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্রের ক্ষেত্রে জন্ম মৃত্যুটা পরীক্ষায় আসে, এটা দেখবেন। ওনার একটা উপাধি আছে রায় বাহাদুর। ভারত সরকার ওনাকে এই উপাধিটা দিয়েছিলেন, রায় বাহাদুর। হ্যাঁ, তারপরে হচ্ছে কর্মজীবন। তিনি ঢাকায়, ব্রিটিশ যখন শাসনামল ছিল, ঢাকায় তিনি পোস্টমাস্টার হিসেবে কর্মরত ছিলেন। পোস্টমাস্টার, তিনিও কিন্তু 25 জনের মধ্যে একজন। হ্যাঁ, দীনবন্ধু মিত্র। কৃতিত্ব, বাংলা ভাষায় প্রথম আর্থসামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি লেখালেখি করেন। প্রথম আর্থসামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে যিনি লেখালেখি করেন তিনি হচ্ছেন দীনবন্ধু মিত্র। এই তথ্যগুলো পরীক্ষায় আসে। আর্থসামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে লেখা, পোস্টমাস্টার, রায় বাহাদুর উপাধি এবং জন্ম মৃত্যুটা। এবারে আসি সাহিত্যকর্ম। ওনার লেখা সাহিত্যকর্মের মধ্যে একটা নাটক, যেটা এই নাটকের নাম যে কোনো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো চাকরির পরীক্ষায় ঘুরে ফিরে নাটকটার নাম আসে। নাটকটার নাম কি? নীল দর্পণ। নীল দর্পণ একটা বাংলা সাহিত্যের বিখ্যাত নাটক, লিখেছেন দীনবন্ধু মিত্র। সালটাও মনে রাখবেন,
1860 সালে লেখা, 1860 সালে লেখা। এই নীলদর্পণ নাটক সম্পর্কিত যা যা বইয়ের মধ্যে আছে, হ্যাঁ, সব আমাদের পড়ে ফেলতে হবে। নীলদর্পণ নাটকের প্রেক্ষাপট থেকে শুরু করে, চরিত্র থেকে শুরু করে, এই নাটকের সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিভাবে জড়িত, মাইকেল মধুসূদন দত্ত কিভাবে জড়িত, বঙ্কিমচন্দ্র কিভাবে জড়িত। বঙ্কিমচন্দ্র এটার খুব প্রশংসা করেছিলেন। মাইকেল মধুসূদন দত্ত কি করেছিলেন, ওই যে এই নাটকটাকে অনুবাদ করে দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর, এটা মানে এই নামে তিনি এটাকে অনুবাদ করেছিলেন। আর এই নাটকটা যখন মঞ্চস্থ করা হয়, ওই নাটকটা দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি কি রাগ, মানে যখন এটা দেখে, অভিনয়টা দেখে, বা যখন হচ্ছে তিনি দেখলেন যে নীলকররা কি অত্যাচার করতেছে নীল চাষীদের উপরে, তখন তিনি ওই অভিনয়ের মাঝখানে জুতা তুলে মঞ্চে ছুড়ে মেরেছিলেন। হ্যাঁ, তো কোন রাইটার এখানে কিভাবে সম্পর্কযুক্ত, বা এটাকে বলা হয় বাংলা সাহিত্যের বা ঢাকা থেকে প্রকাশিত প্রথম নাটক, বা এটাকে বাংলার নাটক বলা হয়, এই তথ্যগুলো দেয়া আছে বইয়ের মধ্যে। এক কথায় নীলদর্পণ নাটক সম্পর্কিত একটা বই বা ডাইজেস্টে যতটুকু তথ্য দেওয়া আছে পুরোটাই পড়ে ফেলবেন। এটা হচ্ছে ওই যে নীলকররা নীল চাষীদের উপরে কুষ্টিয়ার মেহেরপুরে যে অত্যাচার করেছিল ব্রিটিশ শাসন আমলে, সেটার কাহিনী মূলত তুলে ধরা হয়েছে। কাহিনী, চরিত্র থেকে শুরু করে সারসংক্ষেপ যা আছে সবটাই দেখবেন নীলদর্পণ নাটকের। তার অন্যান্য নাটক, হ্যাঁ, নীলদর্পণ নাটকটার বিস্তারিত অন্যান্য নাটকের নামগুলো পরীক্ষায় আসে, কয়েকটা নাটকের নাম লিখে ফেলেন। নবীন তপস্বিনী, নবীন তপস্বিনী। তারপরে লিখবেন হচ্ছে লীলাবতী, লীলাবতী। কমলে কামিনী, কমলে কামিনী, নবীন তপস্বিনী, লীলাবতী। এই নামগুলো পরীক্ষায় আসতে দেখা যায়। হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে ডিটেলসে না বললেও চলবে, নামগুলো দেখবেন। তারপর হচ্ছে কাব্যগ্রন্থের নাম দেখলে দেখতে পারেন। প্রহসনে আসি, প্রহসন, ওনার লেখা প্রহসন। সধবার একাদশী, সধবার একাদশী, এইটার কাহিনীটা একটু জানার চেষ্টা করবেন। সধবার একাদশীর কাহিনীটা জানার চেষ্টা করবেন, কারণ এখান থেকে মূল 2-3টা চরিত্র আছে, চরিত্রের নামগুলো পরীক্ষায় দিয়ে দিতে পারে। সধবার একাদশী। তারপরে দেখবেন বিয়ে পাগলা বুড়ো, বিয়ে পাগলা বুড়ো, এইটার জাস্ট কাহিনীটা কি এটা একটু দেখবেন একবার রিডিং করে। হ্যাঁ, বিয়ে পাগলা বুড়ো। তারপরে হচ্ছে জামাই বারিক। বিশেষ করে সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো, এই দুটা গুরুত্বপূর্ণ। সধবার একাদশী থেকে পরীক্ষায় প্রশ্ন প্রায় আসে। এটা গেল হচ্ছে দীনবন্ধু মিত্রের তথ্য। হ্যাঁ, আরো বইয়ের মধ্যে অনেক কিছু আছে, আমি যে বললাম যে শুধু গুরুত্বপূর্ণ অংশগুলি আমি ক্লাসে আলোচনা করব। এরপরে লিখে ফেলেন হচ্ছে গিরিশচন্দ্র সেন, গিরিশচন্দ্র সেন। ওনার ক্ষেত্রে দেখবেন যে দুইটা তথ্য পরীক্ষায় আসে আর কি, যে সমগ্র কুরআন শরীফ প্রথম যে বঙ্গানুবাদ যিনি করেন তিনি হচ্ছেন গিরিশচন্দ্র সেন। সমগ্র কুরআন শরীফকে তিনি অনুবাদ করেন। এবং আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে ওই যে তাস্কেরাতুল আউলিয়া অবলম্বনে তিনি তাপসমালা রচনা করেন। তাস্কেরাতুল আউলিয়া এইটার অবলম্বন করে, মানে এই লেখাটার অবলম্বন করে তিনি আরেকটা লেখা লেখেন, সেটার নাম হচ্ছে তাপসমালা, সেটার নাম হচ্ছে তাপসমালা। এটা মনে রাখতে পারেন। তিনি মূলত ভাই গিরিশচন্দ্র সেন নামে পরিচিত। এরপর আসি বিহারীলাল চক্রবর্তী, বিহারীলাল চক্রবর্তী। ওনার একটা উপাধি আছে ভোরের পাখি। ভোরের পাখি হচ্ছে ওনার উপাধি, আপনারা হয়তো বা উপাধি ছদ্মনামের ক্ষেত্রে পড়ে এসেছেন। ওনাকে এই উপাধিটা দেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, ওনাকে এই উপাধিটা দেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আধুনিক বাংলা যে গীতি কবিতা আছে, হ্যাঁ, গীতি কবিতার প্রথম কবি। আধুনিক বাংলা যে গীতি কবিতা আছে, এই কবিতাটাও খুব সম্ভবত যে যে টপ্পা গানের কথা আমরা বলছি, গীতি কবিতা, ওই যে একটু আগে আমরা আলোচনা করার সময় প্রথমে আজকে বলেছিলাম রামনিধি গুপ্ত বা নিধু বাবু, উনি যে গানটা রচনা করেছিলেন টপ্পা গান, সেই টপ্পা গান থেকে মূলত আসছে হচ্ছে এইটা। হ্যাঁ, তো এই যে গীতি কবিতার জনক নামে পরিচিত কিন্তু হচ্ছেন এই বিহারীলাল চক্রবর্তী, বাংলা গীতি কবিতার জনক। তারপরে দেখেন, আচ্ছা আমি একটু একটা ফোন নিয়ে নিচ্ছি, আমি একটু পরে আবার ক্লাসে ফিরতেছি। আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আচ্ছা ভাইয়া আমি একটু ক্লাস নিচ্ছি, তো আমি একটু ক্লাস শেষ করে আপনার সাথে কথা বলি। আচ্ছা ভাই, ঠিক আছে। দেখেন, উনি সবচেয়ে যে কবিতা দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিলেন তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দ্বারা। হ্যাঁ, আর ওনার শ্রেষ্ঠ কাব্যের মধ্যে একটা নাম ভালোভাবে পড়বেন, শারদা মঙ্গল, শারদা মঙ্গল। হ্যাঁ, মঙ্গল এর বিভিন্ন নাম আছে। হ্যাঁ, মঙ্গল সাহিত্যে গিয়ে আপনার বিভিন্ন ধরনের নাম পড়েছেন, ধর্মমঙ্গল, মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, হ্যাঁ, এরকম বিভিন্ন মঙ্গল কাব্যের অনেকগুলো নাম পড়েছেন। তো এখানে আবার একটু কনফিউশন হয় অনেক সময়, ওইগুলো হচ্ছে মধ্যযুগের সাহিত্যকর্ম, মঙ্গল সাহিত্যের মধ্যে। হ্যাঁ, মঙ্গল সাহিত্যের মধ্যে। আর এখানে যেটা শারদা মঙ্গল, শারদা মঙ্গল, এইটা কিন্তু আধুনিক যুগের লেখা। যেহেতু আমরা আধুনিক যুগে পড়ছি এবং আধুনিক যুগে শারদা মঙ্গল নামের যে কাব্যগ্রন্থটা আছে,
সেটা মূলত লিখেছেন কে? এটা বিখ্যাত একটা কাব্যগ্রন্থ, এটা লিখেছেন হচ্ছে বিহারীলাল চক্রবর্তী। হ্যাঁ, এটা একটু ক্লিয়ার করে পড়বেন। আর ওনার আত্মজীবনীমূলক একটা কাব্য আছে, সেটার নাম হচ্ছে সাধের আসন। আত্মজীবনীমূলক একটা নাম আছে, সেটা কাব্য আছে, সেটা হচ্ছে সাধের আসন। মূলত এখান থেকে শারদা মঙ্গল এই নামটা এবং তিনি যে ভোরের পাখি এই যে নামে পরিচিত এবং ওনাকে যে বলা হয় বাংলা গীতি কবিতার জনক, এই তথ্যগুলোই মূলত পরীক্ষায় বেশি বেশি আসে। এরপরে আমরা আসি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে জন্ম মৃত্যুটা পড়বেন, ওনার জন্ম মৃত্যুটা পরীক্ষায় আসে। ওনার যে উপাধিগুলো আছে এগুলো পরীক্ষায় আসে। উপাধির ক্ষেত্রে ওনার উপাধি আছে দেখবেন সাহিত্য সম্রাট, সাহিত্য সম্রাট। তারপরে হচ্ছে ঋষি, ঋষি বাংলার স্কট। ইংরেজি সাহিত্যে আমরা যেমন স্যার ওয়াল্টার স্কট পড়ে এসেছি, সেই স্যার ওয়াল্টার স্কটের সাথে তুলনা করা হয় হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয়ে থাকে বাংলা সাহিত্য ধারার প্রতিষ্ঠাতা পুরুষ। যদি আমরা বিশেষ করে বলি বাংলা প্রথম সার্থক ঔপন্যাসিক, আমরা বলেছিলাম উপন্যাসের জনক বা উপন্যাস রচনা করেন কে, বা উপন্যাসের ধারার প্রথম প্রতিষ্ঠাতা পুরুষ ছিলেন কে? একটু আগে আমরা বললাম আলালের ঘরের দুলাল প্যারীচাঁদ মিত্র। আলালের ঘরের দুলাল যিনি লিখেছিলেন 1857 সালে, এই উপন্যাসটার মাধ্যমে বাংলা সাহিত্যের উপন্যাসের রচনা শুরু হয়, সেটা লিখেছিলেন প্যারীচাঁদ মিত্র। হ্যাঁ, আর এখন যেটা আমরা পড়তেছি বাংলা সাহিত্য ধারার প্রতিষ্ঠাতা পুরুষ বা বাংলা যদি বলা হয় বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক, তাহলে উত্তর হবে কি? উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। হ্যাঁ, উনি বাংলা সাহিত্যের প্রথম যে সার্থক উপন্যাসটা লেখেন সেটার নাম হচ্ছে দুর্গেশ নন্দিনী। দুর্গেশ নন্দিনী। যদি প্রশ্ন হয় বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি, উত্তর আলালের ঘরের দুলাল, লিখেছেন প্যারীচাঁদ মিত্র। তবে প্রশ্ন যদি বলা হয় বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি, তখন উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী। ওইটা 1857 সাল, আর পরেরটা অর্থাৎ দুর্গেশ নন্দিনী যেটা সার্থক যেটা, সেটা হচ্ছে 1865 সাল। হ্যাঁ, 1865 তো, হ্যাঁ 1865 সাল। এবারে আসি হচ্ছে ওনার যে ছদ্মনামগুলো লিখতেন, ছদ্মনাম ব্যবহার করতেন, এর মধ্যে দেখবেন আমরা নবম দশম শ্রেণীতে পড়ে এসেছিলাম কমলাকান্তের দপ্তর। এখন আছে কিনা, এখন হয়তো বা নেই, থাকতেও পারে। কমলাকান্ত এই ছদ্মনামটা ব্যবহার করে তিনি লিখতেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম বাঙালি গ্রাজুয়েট ছিলেন এবং পেশায় তিনি ছিলেন একজন ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, পেশায় ছিলেন একজন ম্যাজিস্ট্রেট। ওনার পত্রিকার নামটাও পরীক্ষায় আসে, আপনারা পড়েছেন, বঙ্গদর্শন। পত্রিকার নামটা হচ্ছে বঙ্গদর্শন, 1872 সালে প্রকাশ পায়। সাহিত্যকর্মে আসি। সাহিত্যকর্মের ক্ষেত্রে মূলত উনি উনি মূলত বিখ্যাত হচ্ছে উপন্যাসের জন্য। তবে উপন্যাসে যাওয়ার আগে আমরা ওনার কিছু অন্যান্য সাহিত্যকর্মের নামগুলো জানি। ওনার প্রথম যে কাব্যগ্রন্থ সেটার নাম হচ্ছে ললিতা তথা মানুষ। ললিতা তথা মানুষ খুব যে পরীক্ষায় আসে এরকম না, দেখে রাখতে পারেন। প্রবন্ধ গ্রন্থের ক্ষেত্রে, ওনার লেখা প্রবন্ধ গ্রন্থের ক্ষেত্রে আপনারা হচ্ছে সাম্য, বিজ্ঞান রহস্য, লোকরহস্য, এই নামগুলো পড়ে রাখতে পারেন। সাম্য, বিজ্ঞান রহস্য, লোকরহস্য। সাম্য এই নামটার সাথে আবার একটু কনফিউশন হতে পারে, কারণ আমরা পরবর্তীতে গিয়ে সাম্যবাদী নামে একটা কাব্যগ্রন্থ আছে, সেটা আবার কবি নজরুলের লেখা। হ্যাঁ, কাজী নজরুল ইসলামের লেখা একটা কাব্যগ্রন্থের নাম আছে আবার সাম্যবাদী। হ্যাঁ, এই জন্য এখানে শুধু সাম্য, এটা হচ্ছে প্রবন্ধ গ্রন্থ, লিখেছেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আরেকটা আছে সাম্যবাদী, এটা লিখেছেন কাজী নজরুল ইসলাম। তারপরে ওনার কিছু ব্যঙ্গাত্মক, ব্যঙ্গ করে বা রম্য রচনা কিছু আছে, এই নামগুলো আবার পরীক্ষায় মাঝে মাঝে আসে। দেখবেন হচ্ছে কমলাকান্তের দপ্তর, অথবা আরেকটা আছে মুচিরাম গুড়ের জীবন চরিত, এই তথ্যগুলো আবার পরীক্ষায় আসে। হ্যাঁ, তারপরে কমলাকান্তের দপ্তর তিনি ইংরেজি একটা লেখা অনুসারে লিখেছিলেন, সেটা একটু দেখতে পারেন। এবারে আমরা আসি হচ্ছে বঙ্কিমচন্দ্রের উপন্যাস। তো ওনার লেখা উপন্যাস, সবগুলো উপন্যাসের নামে পরীক্ষায় আসে। পরীক্ষায় সরাসরি প্রশ্ন আসে নিচের কোনটি বঙ্কিমচন্দ্রের লেখা উপন্যাস অথবা কোনটি নয়, এই প্রশ্নটা পরীক্ষায় খুব আসে। তারপরেও আমি কিছু কিছু উপন্যাস, আপনারা উপন্যাসগুলো পড়ার সময় যে কোনো একটা বইয়ের ভিতরে উপন্যাস সম্পর্কিত যতটুকু তথ্য আছে সেটা একটু পড়ার চেষ্টা করবেন এবং উপন্যাসের চরিত্রগুলো একটু পড়ার চেষ্টা করবেন। আমি যদিও বা স্পেসিফিক ভাবে কয়েকটা আলাদাভাবেই বলে দিব, কারণ আপনারা খেয়াল করে দেখবেন যে লেখকগুলো থেকে পরীক্ষায়, চরিত্রগুলো থেকে বা যেই উপন্যাসগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন বেশি বেশি হয়ে থাকে, ক্লাসে তো আমি বলছি, তবে তারপরেও আপনারা দেখবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে উপন্যাসগুলো আছে, এইগুলো থেকে পরীক্ষার চিত্র বা চরিত্রগুলো, এই লেখকগুলোর যে সাহিত্যকর্মগুলো আছে, বিশেষ করে যে উপন্যাসগুলো আছে, এই উপন্যাসগুলো থেকে পরীক্ষায় আবার প্রশ্ন আসার সম্ভাবনা থাকে অনেক বেশি। হ্যাঁ, ওনার লেখা ইংরেজিতে প্রথম উপন্যাসের নাম হচ্ছে রাজমোহনস ওয়াইফ। হ্যাঁ, এটা পরীক্ষায় খুব বেশি একটা আসে না। প্রথম যেটা বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস যেটা, সেটা হচ্ছে বা বাংলায় ওনার লেখা প্রথম যে উপন্যাস, সেটার নাম হচ্ছে দুর্গেশ নন্দিনী।
আপনারা প্রত্যেকেই দুর্গেশ নন্দিনীর কাহিনীটা ভিতর থেকে একটু পড়ে ফেলবেন। দুর্গেশ নন্দিনীর কাহিনীটা একটু পড়ে ফেলবেন, পাশাপাশি দুর্গেশ নন্দিনী সম্পর্কিত একটা বই বা ডাইজেস্টের মধ্যে ঠিক যতটুকু তথ্য আছে পুরোটাই আমরা পড়ে ফেলবো। হ্যাঁ, দুর্গেশ নন্দিনী। এরপরে আসি কপালকুণ্ডলা। কপালকুণ্ডলা দেখেন, তিনি দুর্গেশ নন্দিনী লিখেছেন 1865 সালে। এটাকে বলা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক, এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। আর এরপরে যেটা বলছি আমরা কপালকুণ্ডলা, এটা ঠিক তিনি তার পরের বছরে লিখেন 1866 সালে। এটাকে আবার বলা হয় বাংলা সাহিত্যের প্রথম রোমান্স ধর্মী লেখা। উনার লেখা কিন্তু দ্বিতীয়। উনি প্রথম লিখলেন কি? প্রথম লিখলেন হচ্ছে দুর্গেশ নন্দিনী, তারপরে লিখলেন হচ্ছে কপালকুণ্ডলা। প্রথম যেটা লিখেছিলেন তিনি দুর্গেশ নন্দিনী, এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। হ্যাঁ, আর পরে যেটা লিখলেন এইটা আবার হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম রোমান্স ধর্মী প্রথম লেখা কোনো উপন্যাস। হ্যাঁ, রোমান্স ধর্মী উপন্যাস। আপনারা কপালকুণ্ডলার কাহিনীটাও ভালোভাবে পড়বেন, বইয়ের ভিতর থেকে সারসংক্ষেপটা বা পুরো তথ্যটা, মানে এটার যে মূল কথাটা সেটা একটু জানবেন, এবং কপালকুণ্ডলারও চরিত্রগুলো একটু দেখার চেষ্টা করবেন। হ্যাঁ, কপালকুণ্ডলা এবং দুর্গেশ নন্দিনী, এখান থেকে চরিত্র কার সারসংক্ষেপ, উক্তি, চরিত্র বা যা যা আছে সবগুলোই আমরা একটু পড়ে ফেলবো। হ্যাঁ, কপালকুণ্ডলা এবং হচ্ছে দুর্গেশ নন্দিনী। কপালকুণ্ডলার বেশ কিছু বিখ্যাত উক্তি আছে, আপনারা বইয়ের মধ্যে দেখবেন। এই উক্তিগুলো আবার পরীক্ষায় খুব আসে। বাকি যেগুলো আছে, বাকি ওনার যতগুলো নাম উপন্যাসের নাম আছে সবগুলো উপন্যাসই পড়বেন। উপন্যাসগুলো পড়ার সময় একটু এটা খেয়াল করবেন কোনটা কোন ধরনের উপন্যাস, অর্থাৎ কোনটা সামাজিক প্রেক্ষাপটে লেখা, কোনটা রাজনৈতিক প্রেক্ষাপটে লেখা, কোনটা অর্থনৈতিক প্রেক্ষাপটে লেখা, বা কোনটা ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা। হ্যাঁ, আবার লাস্টে গিয়ে দেখবেন ওনার 3টা ত্রয়ী উপন্যাস আছে। ত্রয়ী উপন্যাস, যেটাকে আমরা ইংরেজিতে মনে হয় বলেছিলাম ট্রাইলজি, সেটা হচ্ছে পরপর একই ধারাবাহিকতার 3টা যে উপন্যাস থাকে একটা সিরিজের মতন, সেটাকে আমরা বলি হচ্ছে ত্রয়ী উপন্যাস। ওনার ক্ষেত্রেও এরকম কিন্তু 3টা ত্রয়ী উপন্যাস আছে। হ্যাঁ, দেবী চৌধুরানী, আনন্দমঠ এবং সীতারাম। আনন্দমঠ, দেবী চৌধুরানী এবং সীতারাম, এই নামগুলো মূলত ওনার অন্যান্য যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে পরীক্ষায় নামগুলোই বেশি আসে। তবে আমরা কোনটা কোন ধরনের উপন্যাস এইটা একটু জানার চেষ্টা করবো, আর যদি পারি ভিতরের তথ্যগুলো যে কোনো বইয়ের মধ্যে যতটুকু আছে সেটা যদি পারি পড়বো, যদি নাও পারি অন্তত পক্ষে নামগুলো ভালোভাবে পড়বো এবং কোনটা কোন ক্যাটাগরিতে ভাগ করা যায় সেটা। আর যদি একটু কষ্ট করে যদি পারি তাহলে চরিত্রের নামগুলো মনে রাখার চেষ্টা করব। যেমন আমি তো এখন দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা বললাম, বাকি নামগুলো ক্লাসে একবার বলে ফেলি। যুগলাঙ্গুরীয়, এটা পরীক্ষায় খুব বেশি একটা আসে নাই। চন্দ্রশেখর, তারপরে দেখেন ইন্দিরা, মৃণালিনী, হ্যাঁ মৃণালিনী, বিষবৃক্ষ। এই বিষবৃক্ষ, এই উপন্যাসটার আপনারা আবার একটু ভিতর থেকে পড়ার চেষ্টা করবেন। বিষবৃক্ষ উপন্যাসটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আচ্ছা আমি একটু এইভাবেই বসি। বিষবৃক্ষ উপন্যাসটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিষবৃক্ষ উপন্যাসটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখানকার ভিতরের তথ্য বা চরিত্রের নামগুলো ভালোভাবে খেয়াল করবেন। তারপরে লেখেন রাধারানী, তারপরে লিখবেন হচ্ছে রজনী। এই রজনী নাম নিয়ে একটু কনফিউশন হতে পারে। রজনী হচ্ছে এই যে হুমায়ুন আহমেদের লেখা একটা উপন্যাস আছে, সেটার নামও আবার আছে রজনী। হ্যাঁ, রজনী বঙ্কিমচন্দ্রের লেখা একটা উপন্যাস, হুমায়ুন আহমেদের লেখা একটা উপন্যাসের নাম হচ্ছে রজনী। এরপরে আসি কৃষ্ণকান্তের উইল। একটু আগে যেমন বললাম বিষবৃক্ষ, এই উপন্যাসটার পুরোটাই একটু ভালোভাবে কাহিনী থেকে শুরু করে চরিত্র যা আছে সবই ভালোভাবে পড়বেন। অনুরূপভাবে যে কৃষ্ণকান্তের উইল যেটা আছে, এইটারও চরিত্র বা ভিতরের কাহিনীগুলো ভালোভাবে পড়বেন, কারণ এই উপন্যাস থেকেও পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। এরপরে ওনার একটা উপন্যাস হচ্ছে রাজসিংহ, নাম লিখেন রাজসিংহ। আর ত্রয়ী উপন্যাস যেগুলো বললাম, আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম। হ্যাঁ, এগুলো যেভাবে বললাম এই উপন্যাসের নামগুলো, এবং যেগুলোর ক্ষেত্রে যতটুকু একটু বিস্তারিত বা যেভাবে টপিক বেসড বা যেরকম বললাম যে কোনটার জন্য কোন ক্যাটাগরিতে কোনটা কোন নির্ভর লেখা, এটা একটু পড়ার চেষ্টা করবেন। এটা গেল হচ্ছে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা ভাইয়া একটু বলেন তো আপনারা কি বুঝতেছেন সবাই? হ্যাঁ, আপনারা কি সবাই বুঝতে পারছেন? আপনারা সবাই বুঝতে পারছেন কিনা কাইন্ডলি একটু বলেন। পাটা লেগে গেছে। সবাই কাইন্ডলি একটু বলেন ভাইয়া। হ্যাঁ, আমরা এই ক্লাসগুলোতে মূলত আমি মুখে মুখেই বলবো, আপনারা একটু আমার সাথে সাথে একটু লিখে নেওয়ার চেষ্টা করবেন। আজকের ক্লাসে শুরুতেও যদি এসে অনেক কথা বলছি, কালকে থেকে যে কাজ করব ক্লাসের একেবারে শুরু থেকে একটা না বলে যেতে থাকবো, কারণ বাংলা সাহিত্যের ভিতরের পড়াগুলো অনেক বেশি। তো একবারে যদি আমি একবার করে মুখে না বলতে পারি, যদি না বলতে পারি, তখন দেখা যাবে যে মানে আমাদের শেষ করতে একটু কষ্ট হয়ে যাবে, বা
পুরোটা ওইভাবে সাজানো গোছানো হবে না। আমি চাইলে এরকম বলতে পারতাম, এই 25 জন আলোচনা করে বাকিগুলোর ক্ষেত্রে বলতে পারতাম যে শুধু বিগত বছরের প্রশ্ন পড়ে নিয়ে। তবে আমার কাছে মনে হইলো আমি যদি অন্ততপক্ষে একটা বই থেকে আপনাদেরকে একটু কষ্ট করে হলেও সবগুলো যদি বলে দিই, যে একটা একটা করে তথ্য এইগুলো একটু পড়ে ফেলেন, যদি ক্লাসে একটু বলে ফেলতে পারি তাহলে আলটিমেটলি আমরা প্রত্যেকেই লাভবান হব। হ্যাঁ, এরপরে দেখেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে উনার কাব্যগ্রন্থের ক্ষেত্রে প্রথম যে কাব্যগ্রন্থটা তিনি লিখেছিলেন চিন্তা তরঙ্গিনী, এটা পরীক্ষায় মাঝে মাঝে আসে। চিন্তা তরঙ্গিনী এই নামটা একটু দেখবেন। হ্যাঁ, নামগুলো একটু কষ্ট করে দ্রুত লিখে ফেলেন। চিন্তা তরঙ্গিনী। তারপরে ওনার শ্রেষ্ঠ একটা রচনা আছে, নাম হচ্ছে বৃত্ত সংহার, এইটা পরীক্ষায় আসে। বৃত্ত সংহার, হ্যাঁ, বৃত্ত সংহার এইটা পরীক্ষায় আসে। তারপরে হচ্ছে ওনার একটা অনুবাদমূলক একটা লেখা আছে, সেটার নাম হচ্ছে জীবন সঙ্গীত। জীবন সঙ্গীত মূলত এই নামগুলোই পরীক্ষায় বেশি বেশি আসে। জীবন সঙ্গীত, বৃত্ত সংহার, চিন্তা তরঙ্গিনী। হ্যাঁ, এই নামগুলো একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করবেন। এটা হচ্ছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। গিরিশচন্দ্র ঘোষ। গিরিশচন্দ্র ঘোষ ওনার ক্ষেত্রে যে তথ্যটা মনে রাখতে পারেন, ওনার একটা নাটক আছে, সেই নাটকের নামটা পরীক্ষায় মূলত আসে প্রফুল্ল। প্রফুল্ল নামে ওনার একটা নাটক আছে, সামাজিক নাটক প্রফুল্ল। এটা হচ্ছে ওনার একটা ওনার লেখা প্রথম এবং একটু বিয়োগান্তক নাটক। হ্যাঁ, বিয়োগান্তক নাটক। এই নাটকের নামটা মনে রাখতে পারেন, পরীক্ষায় আসলে এই তথ্যটাই আসে। পাশাপাশি চাইলে ওনার আরেকটা ঐতিহাসিক নাটক আছে, নাম হচ্ছে সিরাজউদ্দৌলা। হ্যাঁ, সিরাজউদ্দৌলা এই নাটকটার নাম মনে রাখতে পারেন। তবে সিরাজউদ্দৌলা নামে কিন্তু আরেকজন লেখকের একটা নাটক আছে, সেটা হচ্ছেন কি সিকান্দার আবু জাফর। সিকান্দার আবু জাফরের সিরাজউদ্দৌলা এবং আরেকটা, এই দুইটা বিখ্যাত ব্যক্তির নামে দুইটা নাটক আছে, একটা হচ্ছে সিরাজউদ্দৌলা এবং আরেকটা হচ্ছে মহাকবি আলাওল। মহাকবি আলাওল এই দুইটা হচ্ছে আবার সিরাজউদ্দৌলার সিকান্দার আবু জাফরের লেখা অন্যতম দুইটা বিখ্যাত নাটক। আর ঐতিহাসিক নাটকের মধ্যে আমরা যেটা বললাম সিরাজউদ্দৌলা, গিরিশচন্দ্র ঘোষ একই নামে আবার একটা নাটক লিখেছেন। তারপরে আমরা আসি হচ্ছে মীর মশাররফ হোসেন। এটা হচ্ছে ওই 25 জনের মধ্যে একজন। হ্যাঁ, ওই 25 জনের মধ্যেকার একজন হচ্ছে মীর মশাররফ হোসেন। বানানটা খেয়াল করতে হয়, মোশাররফ না মশাররফ, ময় ও কার না, শুধু ম। উনার জন্ম মৃত্যুটা পড়বেন, উনার উপাধি বা পরিচিতির ক্ষেত্রে এইটা পরীক্ষায় খুব আসে। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার অথবা বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক। হ্যাঁ, মুসলমানদের মধ্যে প্রথম নাটক বা প্রথম উপন্যাস লিখেন, কিন্তু নাটক এবং উপন্যাস দুইটাই মুসলমানদের মধ্যে প্রথম লিখেন হচ্ছে মীর মশাররফ হোসেন। হ্যাঁ, ওনার ক্ষেত্রে ওনার ছদ্মনামটা দেখবেন গাজী মিয়া। গাজী মিয়া ছদ্মনামে তিনি লিখতেন। হ্যাঁ, গাজী মিয়া, এবং আমরা পড়তে গেলে ভিতরে আরো দুই একটা নাম পাবো, উদাসীন পথিক। গাজী মিয়া, উদাসীন পথিক, তিনি এই নামগুলো ব্যবহার করতেন। হ্যাঁ, সাহিত্য কর্মের ক্ষেত্রে আসেন, মীর মশাররফ হোসেনের সাহিত্যকর্মগুলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। ওনার যে প্রথম উপন্যাস, যেহেতু বলা হচ্ছে উনি হচ্ছেন বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কর্তৃক প্রথম মুসলমান কোন লেখালেখি করেছিলেন, উপন্যাস লিখেছিলেন তিনি, তার মানে ওনার লেখা উপন্যাসই কিন্তু বাংলা সাহিত্যের লেখা প্রথম সার্থক না, মুসলমান কর্তৃক রচিত প্রথম উপন্যাস। তাহলে ওনার যে প্রথম উপন্যাস সেটার নাম হচ্ছে রত্নবতী। রত্নবতী ওনার লেখা প্রথম উপন্যাস, অর্থাৎ এটাই হচ্ছে বাঙালি সাহিত্যে বাংলা সাহিত্যে মুসলমান কর্তৃক রচিত প্রথম উপন্যাস, রত্নবতী। এরপরে লিখবেন হচ্ছে বিষাদ সিন্ধু, যেটা পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা খুব সম্ভবত কোনো একটা বিসিএস এ প্রশ্ন ছিল, এটা কি জাতীয় রচনা, এই প্রশ্নটার উত্তর আলটিমেটলি কেউই ক্লিয়ার করতে পারে নাই, এক এক বইয়ে এক এক রকম থাকে। তো এরকম কিছু কিছু প্রশ্ন থাকতেই পারে, আমরা এগুলো নিয়ে এত বেশি মাথা ঘামাবো না। জাস্ট এখন যেটা আছে আপনার বইয়ের মধ্যে ওইভাবেই আপনি পড়ে চলে যান। এরকম 5-7টা প্রশ্ন যদি থাকে, এটা আমরা একেবারে লাস্টে গিয়ে ক্লিয়ার করার চেষ্টা করবো। হ্যাঁ, বিষাদ সিন্ধু এটা মূলত একটা ইতিহাস আশ্রিত একটা রচনা। হ্যাঁ, উপন্যাসের মর্যাদা দেওয়া হয়ে থাকে। হ্যাঁ, কারাবালার যে বিষাদময় যে ঘটনা আছে, হ্যাঁ, হাসান কি ওই যে আমরা যে জানি, হ্যাঁ, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এজিদের যে মর্মান্তিক কারবালার প্রান্তরে যে একটা কাহিনী, এই কাহিনীটাকে কেন্দ্র করে লেখা হচ্ছে বিষাদ সিন্ধু। এইটার কাহিনীর প্রেক্ষাপট এবং এটার 3টা পর্বে ভাগ করা আছে, সে পর্বগুলোর নাম, এবং এটার ক্ষেত্রে একটু ভিতরের তথ্যগুলো জানার চেষ্টা করবেন। ওনার ব্যঙ্গ রসাত্মক একটা উপন্যাস আছে। হ্যাঁ, ব্যঙ্গ রসাত্মক নিজের জীবনীকে মানে আত্মজীবনীমূলক একটা ব্যঙ্গ রসাত্মক উপন্যাস আছে, সেটার নাম হচ্ছে গাজী মিয়ার বস্তানি। তিনি গাজী মিয়া এই ছদ্মনামটা ব্যবহার করে লেখালেখি করতেন। গাজী মিয়ার বস্তানি হচ্ছে ওনার লেখা উপন্যাসের নাম। ওনার আত্মজীবনীমূলক আরেকটা উপন্যাস আছে, সেটার নাম হচ্ছে উদাসীন পথিকের মনের কথা। উদাসীন পথিকের মনের কথা, আমরা একটু আগে বলছিলাম গাজী মিয়া, উদাসীন পথিক, এই নামগুলো ব্যবহার করে তিনি কিন্তু লেখালেখি করতেন। তারপরে অন্যান্য উপন্যাসের ক্ষেত্রে দেখবেন এই নামগুলোই মূলত পরীক্ষায় আসে, রত্নবতী, বিষাদ সিন্ধু, গাজী মিয়ার বস্তানি, উদাসীন পথিকের মনের কথা, এই তথ্যগুলো পরীক্ষায় খুব আসে।
চাইলে আরেকটা নাম মনে রাখতে পারেন, নিয়তি কি অবনতি, নিয়তি কি অবনতি। তারপরে দেখেন নাটক, নাটকের ক্ষেত্রে ওনার নাটকের নামগুলো পরীক্ষায় খুব আসে। যেহেতু কি বললাম, মুসলমান কর্তৃক প্রথম উপন্যাসও লিখেছেন তিনি, মুসলমান কর্তৃক লেখা প্রথম নাটকটাও তার মুসলমান কর্তৃক লেখা, বা মীর মশাররফ হোসেন রচিত প্রথম যে নাটকটা সেটার নাম হচ্ছে বসন্ত কুমারী। রত্নবতী হচ্ছে উপন্যাস আর বসন্ত কুমারী হচ্ছে নাটক, বসন্ত কুমারী হচ্ছে নাটক। হ্যাঁ, তারপরে দেখেন জমিদার দর্পণ, এটা হচ্ছে প্রথম কোন মুসলমান চরিত্রে রচিত কোন মুসলমান চরিত্র আছে, হ্যাঁ, মুসলমান চরিত্র অবলম্বনে প্রথম কোন নাটক হচ্ছে জমিদার দর্পণ। এইটারও কাহিনীটা একটু জানার চেষ্টা করবেন, চরিত্রগুলোর নাম একটু দেখার চেষ্টা করবেন। এই দুটো নাটকের নামে পরীক্ষায় বেশি বেশি আসে। এর পাশাপাশি আরো দুইটা নাম আপনারা পড়তে পারেন, বেহুলা গীতাভিনয়, বেহুলা গীতাভিনয় এবং টালা অভিনয়। হ্যাঁ, বেহুলা গীতাভিনয়, টালা অভিনয়, এই নামগুলো পরীক্ষায় মাঝে মাঝে আসে। তারপরে দেখেন ওনার ক্ষেত্রে লেখা প্রহসন, প্রহসনের নামগুলো একটু দেখে ফেলবেন, ওনার লেখাগুলো মূলত উপন্যাস নাটকগুলোই বেশি আসে, প্রহসনের নামগুলো মাঝে মাঝে দিয়ে দেয়। হ্যাঁ, এর উপায় কি, এর উপায় কি, ভাই ভাই এই তো চাই, ভাই ভাই এই তো চাই, ফাঁস কাগজ। হ্যাঁ, এই নামগুলো দেখতে পারেন। যদি এত কিছু মনে থাকে, বিশেষ করে বিগত বছরে যে নামগুলো অন্তত আসছে, মানে আমি আদার্স তথ্য যেগুলো বিশেষ গুরুত্বপূর্ণ সেগুলো তো বলছি, এর মধ্যেও কিছু কিছু তথ্য দেখা যাচ্ছে অনেকগুলো রাইটারের ক্ষেত্রে ভিতরে যেহেতু গুরুত্বপূর্ণ বলে ফেলার চেষ্টা করছি। তবে আপনাদের যদি সবও না মনে থাকে, বিগত বছরের প্রশ্নের মধ্যে যেগুলো থাকে সেগুলো যাতে মিসিং না হয়। হ্যাঁ, আত্মজীবনীটাও মনে রাখতে পারেন, ওনার আত্মজীবনী হচ্ছে আমার জীবনী, আর একটা হচ্ছে বিবি কুলসুম। হ্যাঁ, এই নামগুলো খুব যে একবার আসে এরকম না, তবে পড়ে ফেলা ভালো। কাব্যগ্রন্থের ক্ষেত্রে, কাব্যগ্রন্থের ক্ষেত্রে কয়েকটা নাম একটু দেখবেন, গোরাই ব্রিজ অথবা এটার নাম হচ্ছে গৌরী সেতু, গোরাই ব্রিজ অথবা গৌরী সেতু। হ্যাঁ, গোরাই ব্রিজ অথবা গৌরী সেতু, এই একটা নাম। হ্যাঁ, এটা। তারপরে হচ্ছে মদিনার গৌরব, মদিনার গৌরব। তারপরে হচ্ছে মুসলিম বীরত্ব, মদিনার গৌরব, মুসলিম বীরত্ব, গোরাই ব্রিজ অথবা গৌরী সেতু, এই নামগুলো একটু মনে রাখতে পারেন কাব্যগ্রন্থের ক্ষেত্রে। আর ওনার একটা প্রবন্ধ আছে, যে প্রবন্ধটার কারণে তিনি মামলায় জড়িয়ে পড়েন। হ্যাঁ, এটার নাম হচ্ছে, এটা আবার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এই নামটা হচ্ছে গো জীবন, গো জীবন। হ্যাঁ, এই গো জীবন এই নামটা একটু দেখবেন। এরপরে আমরা আসি হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী, হরপ্রসাদ শাস্ত্রী, হরপ্রসাদ শাস্ত্রী, এইটা এই লেখক সম্পর্কে অলরেডি আমরা হয়তোবা যখন বাংলা সাহিত্যের প্রাচীন যুগ পড়তে যাই তখনই কিন্তু আমাদের চলে আসে। হ্যাঁ, প্রাচীন যুগের সাথে সম্পর্কযুক্ত যে কোনো একটা বইয়ের মধ্যে হরপ্রসাদ শাস্ত্রী সম্পর্কে যতটুকু তথ্য আছে একটু দেখে ফেলবেন। দেখবেন ওখানেই মনে হয় আপনারা পড়ে এসেছিলেন। আমার যতটুকু মনে হয় প্রাচীন যুগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা এবং সংস্কৃত বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন তিনি। ওনার উপাধি হচ্ছে মহামহোপাধ্যায়। তিনি মূলত কি, ওনার মেইন যে অংশটা সেটা হচ্ছে যে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের প্রথম যে নিদর্শন আছে চর্যাপদ, তিনি আবিষ্কার করেন এটা, এবং পরবর্তীতে তিনি এটা কি করেন, যে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1907 সালে, মানে 1907 সালে নেপাল থেকে আবিষ্কার করার পর 1916 সালে গিয়ে কলকাতার বঙ্গীয় সাহিত্য থেকে তিনি কিন্তু প্রথম এটা প্রকাশ করেন। আর ওনার লেখা উপন্যাসের মধ্যে একটা উপন্যাসের নাম মনে রাখতে পারেন, বেনের মেয়ে, বেদের মেয়ে না কিন্তু বেনের মেয়ে, বেদের মেয়ে জ্যোৎস্না একটা আমরা পড়ছি না, সেই বেদের মেয়ে না, নামটা হচ্ছে বেনের মেয়ে। আচ্ছা, আমাকে একটু বলেন তো কি অবস্থা আপনাদের, আপনাদের কার কি অবস্থা, আমি একটু দেখি যে আপনারা মানে কি মনে হচ্ছে, এভাবে কি আমি বলাই কি মনে হচ্ছে, যে মানে সবকিছু কি ওকে আছে নাকি কোথাও কোনো প্রবলেম হচ্ছে, এটা কাইন্ডলি একটু জানান। আজকে প্রায় 1 ঘন্টার মতন ক্লাস হয়ে গেছে, এখনো অনেক রাইটার আছে। আমরা 4টা ক্লাসে চেষ্টা করবো সব শেষ করার, আজকে একটা ক্লাস হয়ে গেল। আমি তারপরে একটু দেখি অন্যান্য রাইটারদের ক্ষেত্রে কতগুলো তথ্য দেয়া আছে। আজকের ক্লাসটা একটু স্লোলি আগানোর চেষ্টা করছি, আগামীকাল ক্লাসে আপনারা খুব অ্যাক্টিভ থাকবেন। হ্যাঁ, আগামীকাল ক্লাসে আমি একটু দ্রুত চেষ্টা করব, একটু দ্রুত আগানোর জন্য। হ্যাঁ, বাংলা সাহিত্যে দেখেন ভাই, একটা বিষয় বলি, বাংলা সাহিত্যের ক্ষেত্রে এরকম হয় যে ক্লাসের মধ্যে এগুলোর ইন ডিটেলস অনেক কিছু আলোচনা করা যেত, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বাংলা সাহিত্যের জন্য যেগুলো আসলে পড়লে, যতটুকু পড়লে পরীক্ষায় কমন চলে আসতে পারে, আমরা ওইগুলোকেই বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। দেখা যাচ্ছে পারে আপনি এই যে কোনো একটা রাইটার, অনেক রাইটারের ক্ষেত্রে দেখবেন আপনারা হয়তো বই যদি খেয়াল করে থাকেন, আমি একটা দুইটা তথ্যের কথা বলছি, ওই তথ্যগুলো যদি আপনি ইন ডিটেলসে সব পড়তে চান, ওই রাইটারের যা যা আছে, আপনার আলটিমেটলি সব মনে তো থাকবে না, মাথার উপর এক্সট্রা প্রেশার হবে। হ্যাঁ, অনেক কিছু উল্টাপাল্টা হয়ে যেতে পারে। যে তথ্যগুলো আমি বলতেছি অ্যাটলিস্ট এইগুলো আপনি যেভাবেই হোক আয়ত্তে নিয়ে আসেন, এইটুকু অন্তত পক্ষে। বাকিগুলো যদি পড়েন সমস্যা নাই, পড়ছেন ভুলে গেছেন কোনো সমস্যা নাই, কিন্তু এই তথ্যগুলো যদি অ্যাটলিস্ট আপনাদের মাথায় থাকে, এটা রাখার চেষ্টা করবেন। দেখবেন পরীক্ষার হলে আপনি এই প্রশ্নগুলো থেকেই সরাসরি প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন। হ্যাঁ, তালগোল করে ফেলতাম। আচ্ছা, সিমস গুড, জি ভাইয়া ঠিক আছে, এভাবেই ঠিক আছে ভাইয়া, না হলে আমরা অনেক সময় তালগোল করে ফেলতাম। ভাই এটা হয়, এটা তালগোল করাটা খুবই স্বাভাবিক, কারণ আমি তো সবকিছু আপনাদের বিশ্লেষণ পূর্বকই পড়ানোর চেষ্টা করি। আমার বিশ্লেষণে আমার কাছে মনে হয়েছে এভাবে পড়লেই যথেষ্ট হবে, আর আপনি পুরোটা পড়তে লাগলে অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে। হ্যাঁ,
হ্যাঁ বুঝেছি। তবে আজ পর্যন্ত আমি এটাই বলতেছিলাম যে আজকে হয়তো বা অনেকের কাছে একটু বেশি হয়ে যেতে পারে। ওকে ভাইয়া, একটা কোশ্চেন ছিল, কিছু ক্লাস মিস হয়েছে, শুরু থেকে শুরু করব না এখন? আমরা এখন যে পর্যায়ে আছি সেখান থেকে আপনি ক্লাসগুলো কন্টিনিউ করেন। হ্যাঁ, এখন যেভাবে পর্যায়ে আছে সেখান থেকে কন্টিনিউ করেন, আর চেষ্টা করেন বিগত যে ক্লাসগুলো হয়ে গেছে আপনি একটু ফাঁকা সময় বের করে করে একদিনে, হয়তো একটা ক্লাস আপনি একদিনে শেষ করতে পারলেন না, 2 দিন সময় নেন, বিগত ক্লাসগুলো যেগুলো আপনি করতে পারেন না বা মিস হয়েছে ওই ক্লাসগুলো একটু ফাঁকা সময় নিয়ে নিয়ে দেখে ফেলেন। একটা দিনের মধ্যে একটা ক্লাস হয়তো 1 ঘন্টার মতন আমরা একটা ক্লাস দিচ্ছি, আপনি সারাদিনের পড়ার ফাঁকে যে কোনো একটা সময়ে আধা ঘন্টা বা 1 ঘন্টা বের করে অন্তত ক্লাসটা দেখেন, একটু বিষয়গুলো সাজায় রাখেন। অন্তত পক্ষে কিছু হলেও, হ্যাঁ প্রত্যেকদিন অল্প অল্প করেও আধা ঘন্টা 1 ঘন্টা করে যেভাবেই হোক, একদিন হয়তো বা ক্লাস দেখেন, একদিন ওই ক্লাসটা একটু নিজের মতন করে পড়ে বাসায় মতন একটু সাজাই নেন। সময় লাগুক, কিন্তু পিছন থেকে শুরু না করে ক্লাস যেখানে আছে আপনি এখান থেকে আমার মনে হয় শুরু করাটা ভালো হবে, কারণ লাইভ ক্লাসের একটা আলাদা ব্যাপার স্যাপারই থাকে। হ্যাঁ, আপনার একটা আগ্রহ আসতে পারে, নিয়মিত আমার কথা শুনতে একটু ভালো লাগতে পারে। হ্যাঁ, সরাসরি আমাকে দেখতে পাচ্ছেন, সরাসরি আমার কথা শুনতে পাচ্ছেন, কিন্তু রেকর্ড ক্লাসগুলোতে মনোযোগটা অন্যরকম হয়ে যেতে পারে। আপনি সরাসরি ক্লাস করেন, বিগত যে ক্লাসগুলো মিস হয়েছে সেটা একটু খুঁজে বের করে মার্ক করেন, তারপরে ওইগুলো একটু আস্তে আস্তে রিকভার করার চেষ্টা করেন। আচ্ছা, আমি একটু আপনারা লাইনে থাকতে থাকতে আমি একটু দেখে নেই যে কতজন রাইটার এখনো আছে। রাইটার তো আসলে অভাব নাই। কালকের ক্লাসে আমি কিছু জায়গায় জাস্ট একটু বলে দেবো যে এখান থেকে খালি বিগত বছরের প্রশ্ন করবেন। বিগত বছরের প্রশ্ন অর্থই হচ্ছে যে আমি ক্লাসে এখানে যেটা বলতাম ওইটাই বিগত বছরের মধ্যে আছে। হ্যাঁ, এর বাইরে আর বেশি কিছু নাই। আমার এখানে বইয়ের মধ্যেও যদি হিসাব করি দেখা যাচ্ছে 147 থেকে 169, অনেকগুলো পৃষ্ঠা, কিন্তু ডাইজেস্ট হিসাব করতে গেলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 4 39 3 42 4 46 3 49 4 53 3 56 2 58 4 62 2 64 3 67 2 69 2 71 3 74 3 77। দেখেন ভাই কি অবস্থা, এখনো 77 জন রাইটার আছেন, বুঝতে পারছেন? 77 জন রাইটার আছেন, কিন্তু এখন 77 জন, আজকে আমরা পড়লাম কত একটু গনেই ফেলি। হ্যাঁ, ক্লাসের মধ্যেই 2 2 4 1 5 3 8 2 10 2 12 2 14 জন আমরা পড়ে ফেলছি। 77 আর 14 কত হয়? 89। হ্যাঁ, আর প্রথম দিকে আমরা পড়ছি রবীন্দ্রনাথ কাজী নজরুল 91। মানে এই বইটার মধ্যেও হয়তো গণায় মিস হলে হতেও পারে প্রায় 90 থেকে 100 জন এই রেঞ্জের মতন এই বইয়ের মধ্যেই, ডাইজেস্টের মধ্যে এতগুলো রাইটার আছেন আধুনিক যুগে। এই জন্য আমরা বলছিলাম যে এতগুলো রাইটার আসলে সব পড়তে হয় না। নর্মালি আপনারা খেয়াল করে দেখবেন ওই যে রবীন্দ্রনাথ কাজী নজরুল তো আসেনি, পাশাপাশি আরো হয়তো আমি প্রায় 25 জনের মতন বলছি, এগুলো আপনি বই ডাইজেস্ট থেকে পড়েন। বাকিগুলোর ক্ষেত্রে স্পেসিফিক তথ্য আর বিগত বছরের প্রশ্ন, তো ওই স্পেসিফিক তথ্যগুলোই আমি ক্লাসের মধ্যে বলে দিচ্ছি আর কি। ইভেন ওই 25 জন রাইটারের মধ্যে আবার কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো ক্লাসে বলে দিচ্ছি। কালকে ফাঁকে ফাঁকে যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না, যে খালি বলে দিলাম যে এটার জন্য আপনি বিগত বছরের প্রশ্নটাই দেখবেন, আপনি ধরে নেবেন ওটাই স্পেসিফিক তথ্য, ওটাই বিগত বছরের প্রশ্ন, এরকম কিছু জায়গায় বলবো। আর কালকে একটু ফাস্ট হওয়ার চেষ্টা করবেন শুরু থেকে সবাই। হ্যাঁ, খাতা কলমটা সাথে রেডি রাখবেন, অথবা আজকে ঠিক যেভাবে আপনি করছেন, আপনি যদি খাতা কলম নিয়ে আজকে পারেন ওইভাবেই, অথবা আপনি যদি বইয়ের মধ্যেই দাগ দিয়ে ফেলতে পারেন তাহলে বইয়ের মধ্যেই দাগ দিয়ে করতে পারেন। হ্যাঁ, তবে আমি কিছু নাম বলে দেই যে আগামীকাল আমি এই রাইটারগুলো আমি পড়াবো, তাতে করে আপনি হয়তো বইয়ে আগেই দাগ দিয়ে রাখতে পারবেন যে ভাইয়া যখনই এই ক্লাসে আসবে এত নম্বর পৃষ্ঠায় আমি বইয়ে চলে যাব, তাহলে কিন্তু আপনারা কষ্ট করে লিখতে হবে না, আপনি বইয়ের মধ্যে শুধু দাগ দিতে পারলেই হবে। আমি কিছু নাম বলে দেই কালকে, মোটামুটি আমরা কতগুলো রাইটার বা কিভাবে যতটুকুই পড়ি না কেন, পারলে বেশি বা কম যাই হোক না কেন, আমি একটা এস্টিমেট করে কিছু নাম বলে দিই। কায়কোবাদ লিখে ফেলেন, মহাকবি কায়কোবাদ, কালকে আমরা এই রাইটারগুলো পড়বো। মহাকবি কায়কোবাদ, মোহাম্মদ নজিবুর রহমান সাহিত্য রত্ন। আর যদি কারো কাছে প্রিসেপ্টরস ডাইজেস্টটা থেকে থাকে, আপনারা এইটা দেখলে আরো ক্লিয়ারলি বুঝবেন, কারণ আমি প্রিসেপ্টর ডাইজেস্ট থেকে বলার চেষ্টা করছি। মোহাম্মদ নজিবুর রহমান সাহিত্য রত্ন। তারপরে লিখবেন দ্বিজেন্দ্রলাল রায়। তারপরে লিখবেন হচ্ছে প্রমোদ চৌধুরী, প্রমোদ চৌধুরী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে লিখবেন হচ্ছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। তারপরে লিখবেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এস ওয়াজেদ আলী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কাজী আব্দুল ওদুদ।
গোলাম মোস্তফা, গোলাম মোস্তফা, কাজী মোতাহার হোসেন, কাজী মোতাহার হোসেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, আবুল মনসুর আহমদ, আবুল মনসুর আহমদ, জীবনানন্দ দাস, মানে ওই যে পঞ্চকবি যাদেরকে বলা হয়ে থাকে সে পাঁচজন, জীবনানন্দ দাস। তো পাঁচজন থেকে খুব বেশি একবারে প্রশ্ন আসে এরকম না, ঘুরে ফিরে জীবনানন্দ দাস থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, বাকিগুলো থেকে একেবারে স্পেসিফিক। সুধীন্দ্রনাথ দত্ত, সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণু দে, বিষ্ণু দে, বুদ্ধদেব বসু, বুদ্ধদেব বসু, অমিয় চক্রবর্তী, কি বাঁকা হয়ে বসে আছে নাকি আমি? আচ্ছা ঠিক আছে, অমিয় চক্রবর্তী। তারপরে লিখবেন হচ্ছে জসিম উদ্দিন, জসিম উদ্দিন, আবুল ফজল, আবুল ফজল। এখন আমাকে একটু বলেন তো কয়জন রাইটার হলো, আমি একটু গুনি, 4 5 3 8 3 11 3 14 4 18 3 21 2 23। আচ্ছা এই কয়টাই থাকুক, এই কয়টাই থাকুক। এই কয়জন রাইটার সম্পর্কে আমরা একটু আগামীকাল জানার চেষ্টা করব। এই কটা রাইটার পড়তে পড়তে দেখা যাবে যে 1 ঘন্টা কোন পাশ দিয়ে পার হয়ে গেছে, বেশি হতে পারে। আর যদি কোনো কারণে আগে একটু শেষ হয়ে যায়, আমরা হয়তো আরো 5-7 জন রাইটার দেখার চেষ্টা করবো। হ্যাঁ, যেহেতু 3 দিন আছে, 3 দিনে আমাদেরকে কত বললাম, প্রায় 70 জন মানে রাইটার পড়তে হবে, মানে একদিনে প্রায় 25টা, 23 24 25টা করে আমরা মনে হয় পড়ে ফেলতে পারবো। হ্যাঁ, 23 24 25টা করে প্রতিদিন রাইটার। রাইটার 23 24 25 জন বলতে আসলে এত তথ্য না, ওর মধ্যে থেকে দেখবেন যে 4 জন 5 জন হয়তো বা 5 জন 7 জন ওই ইম্পর্টেন্ট রাইটারদের মধ্যে আছে, আর বাকিগুলোর ক্ষেত্রে ওই স্পেসিফিক তথ্যগুলো খালি বই থেকে একটু বলে দিব। তাহলে আজকের মতো মনে হয় আমরা শেষ করতে পারি। আজকের মতো তাহলে আমরা শেষ করি। ইনশাল্লাহ আগামীকাল আবার আপনাদের সাথে দেখা এবং কথা হবে। তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। হ্যাঁ, তো যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমি প্রশ্নগুলো অবশ্য নিয়ে তারপরে শেষ করি। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? শেষ মুহূর্তে যেহেতু আমরা একটু প্রশ্নগুলো দেখার চেষ্টা করি, আপনাদের কোনো প্রবলেম থাকলে, তো শেষ মুহূর্তে একটু আপনাদের কাছে জানতে চাচ্ছি যে আজকের ক্লাস নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, কিছু জানার আছে কিনা, এটা একটু বলেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তো প্রশ্ন করতে পারেন, আমি প্রশ্নগুলোর অ্যান্সার করছি। আর যদি কারো কোনো কিছু জানার না থাকে তাহলে একটু লিখে দেন যে ভাইয়া ঠিক আছে আজকের মতো তাহলে শেষ করেন। আপনার বই কোনটা? আমি ভাই মূলত আমি প্রিসেপ্টরস যে ডাইজেস্ট আছে সেই ডাইজেস্ট থেকেই তথ্যগুলো বলছি, কারণ আমি বলেছিলাম আপনাদেরকে যে বাংলা সাহিত্যের একটা ডাইজেস্টে যতটুকু তথ্য থাকে আমার কাছে মনে হয়েছে এত তথ্য আসলে পড়তে হয় না পরীক্ষার জন্য। পরীক্ষায় কমন পাওয়ার জন্য ডাইজেস্টে থাকা তথ্যরও দেখা যাবে যে অনেক কিছু স্কিপ করে অর্ধেক পড়লেও হয়ে যায়। আমরা যেভাবে ক্লাসে সাজাইছিলাম সেই সব করতে গেলে অনেকটা এরকমই হয় যে বাংলা সাহিত্যের একটা ডাইজেস্টে থাকা তথ্য যা আছে তারও অর্ধেক আমরা পড়তে পারি, সে তাতেই যথেষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আরো কোনো প্রশ্ন থাকলে একটু বলেন ভাই। হ্যাঁ, আমি একটু অপেক্ষা করছি আপনাদের প্রশ্নের জন্য। অনেকদিন থেকেই হয়তোবা আপনাদের ওই রকম ভাবে ইন্টারাকশন হইলেও বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে হয়তোবা চান আপনারা, অনেক সময় হয়ে ওঠে নাই, বা আমাদের অনেক ব্যস্ততা গেছে, ওইভাবে ক্লাস হয়তোবা কথা বলার সুযোগ হয় নাই, ক্লাস করেই সময় হয়ে গেছে। তো আমরা এখন থেকে ফাঁকে ফাঁকে আবার আপনাদের সাথে একটু আপনাদের প্রশ্নগুলো নিব, বিভিন্ন বিষয়ে কথাগুলো চেষ্টা করব। হ্যাঁ, আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নগুলো আগেই একটু লিখে রাখবেন, শেষ মুহূর্তে এসে যাতে ক্লাসে আপনি প্রশ্ন করতে পারেন যে কোনো বিষয়ের উপরে। হ্যাঁ, প্রস্তুতি থেকে শুরু করে যে কোনো বিষয়ের উপরে যদি কোনো প্রশ্ন থাকে কালকে থেকে চেষ্টা করবেন আগে থেকে লিখে রাখার, যাতে করে আপনি শেষ মুহূর্তে সেই প্রশ্নগুলো করতে পারেন। হ্যাঁ, আমি আগামীকাল থেকে আপনাদের বিভিন্ন প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করব। আচ্ছা ভাইয়া শেষ করে দেন ভাই, ধন্যবাদ ভাই। আপনার ক্লাসগুলো সহজ করে বুঝাই দেন, তাই ভালো লাগে। আলহামদুলিল্লাহ ভাই। হ্যাঁ, আমরা চাই যে সবসময় যাতে করে আপনাদের বা আমাদের সবার জন্য বিষয়গুলো খুব সহজ হয়ে যাক, এবং আল্লাহ তাআলা শেষ পর্যন্ত যাতে আমাদের সবার জন্য একটা উত্তম রিজিকের ব্যবস্থা করেন। আজকে আমরা তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।